আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। মেডিকেল থার্ড কর্তৃক আয়োজিত প্রি মেডিকেল এডমিশন কোর্সে সবাইকে স্বাগত। সো প্রি মেডিকেল এডমিশন কোর্সের এখন আমাদের আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে হচ্ছে তড়িৎ রসায়নের 6 নম্বর লেকচার নিয়ে। আমরা এর আগে তড়িৎ রসায়নের 5টা লেকচার পড়াইছি এবং সেই 5টা লেকচারে আমরা নর্মালি তড়িৎ বিশ্লেষ্য কোর্স শেষ করছি এবং গত ক্লাসে 5 নম্বর ক্লাসে আমরা হচ্ছে গ্যালভানিক কোর্স শেষ করছি, ঠিক আছে। সো আমরা সেই গ্যালভানিক কোর্স শেষ করার পরে গ্যালভানিক কোর্স সম্পর্কিত আরও কিছু পড়াশোনা আমাদের করতে হবে। এখানে সামনে লেড স্টোরেজ ব্যাটারি আছে, তারপরে হচ্ছে তোমার লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি আছে, এই সবগুলো জিনিস খুব ভালোভাবে পড়তে হবে। তবে তার আগে সবথেকে ভালোভাবে যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব। কারণ সেই বিভব বা পটেনশিয়াল ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট যে তুমি যদি এই জিনিসটা খুব ভালোভাবে না জানতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে আসা সব থেকে বেশি সিকিউতে কোশ্চেন আসে যেগুলো নর্মালি এইচএসসিতে, সেগুলো তুমি পারবা না। কারণ এখানে একটা নার্নস্টের ইকুয়েশন আছে বা নার্নস্টের সমীকরণ আছে, এটা থেকে নর্মালি ম্যাথমেটিক্সটা আসে যদি এই চ্যাপ্টার থেকে আসে। আরেকটা কোশ্চেন আসে কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, কোষ বিক্রিয়া। তো সেখানে নর্মালি 2-3টা কথা লিখলেই তুমি এমন হবে যে তুমি 4 নম্বর পাওয়া যেতে পারো। ইভেন ক্যালকুলেশনগুলো খুব ইজি। তো নর্মালি কেউ যদি আমাকে কোশ্চেন করে ভাইয়া তড়িৎ রসায়ন থেকে আমি এইচএসসির সৃজনশীলের জন্য কি পড়বো, কারণ এটা যেহেতু এইচএসসি 22 ডেডিকেটেড মানে তোমার সো নর্মালি আমি কি পড়বো সিকিউ এর জন্য বা সৃজনশীলের জন্য, আমি তাকে এক কথাই বলবো ভাইয়া তড়িৎদ্বার বিভব পড়তে হবে। যদি তড়িৎদ্বার বিভব ভালো করে বুঝো তাহলে তুমি নার্নস্টের ইকুয়েশন পারবা, ইভেন নার্নস্টের ইকুয়েশন রিলেটেড যে কোনো ম্যাথমেটিক্স তুমি পারবা, ইভেন কোষ বিক্রিয়া রিলেটেড যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারবা। আলটিমেটলি তুমি এই চ্যাপ্টার থেকে 10-এর 10 তোলাটা খুব বেশি কঠিন হবে না, ঠিক আছে। সো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে, আমি একটু লিখে নিই, ইন্ট্রোটা লিখে নিই, তোমরা সবাই তাহলে একটু মাথায় ঢুকায় নাও। আমরা যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, তড়িৎদ্বার বিভব। সো আমি এই চ্যাপ্টারের শুরু থেকে এই চ্যাপ্টার আমি যে কোনো জিনিসই পড়াই না কেন সবগুলোতেই ট্রাই করতেছি যেন তোমাদেরকে একেবারে কোর বেসিকটা দেওয়া যায়, যেটা তোমরা অন্যান্য জায়গাতে পাবা না। সো আমি যেটা করব সেটা হচ্ছে এই দিকেও আমি একটা কোর বেসিক দিব। আমি এইখানে তড়িৎদ্বার বিভবে যাওয়ার আগে আমি নর্মালি বিভব নিয়ে আলোচনা করব, নর্মালি পটেনশিয়াল নিয়ে আলোচনা করব। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি কেন পটেনশিয়াল বা বিভব এই জিনিসটা আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি, আমাদেরকে কেন ইন্টারে ওঠার পরে আমাদেরকে ডিটেলসে পড়াচ্ছেন? সেটা একটা কজ হচ্ছে ভাইয়া আমি জানি তুমি বিভব যেভাবেই পড়ো আর যেই জায়গা থেকেই পড়ো তুমি এখনও বিভবের মেইন জিনিসটা ফিল করতে পারো নাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি তোমাকে আবার সেই ক্লাস 9-10-এ ফিরে যাব এবং আমি তোমাকে আবার সেই বিভবের সংজ্ঞা থেকে সে পটেনশিয়াল বা পটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য কী সেই জিনিসগুলো বুঝায় আনবো এবং আমরা হচ্ছে সেখানে তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা তার পরবর্তীতে করব। দেন আমরা আস্তে আস্তে নার্নস্টের ইকুয়েশনে যাব, ওকে। সো এখন সবাই চিন্তা করো, আমরা গত ক্লাসে যেটা করতেছিলাম সেটা হচ্ছে একটা গ্যালভানিক কোষ নিয়েছিলাম। ইভেন গ্যালভানিক কোষের নর্মালি এই ক্ষেত্রে 2টা পাত্র এবং গ্যালভানিক কোষগুলো আমরা যেগুলো নেই সেগুলো একটা কমন তোমার ক্যারেক্টার হচ্ছে আমরা সেই পাত্রে যে ধাতুটা নিব সেই ধাতুর লবণ নিব। যেমন আমি ধরো এই পাত্রে জিঙ্ক ধাতুটা নিলাম, আমি কোন ধাতুটা নিলাম? জিঙ্ক। এই পাত্রে যদি আমি জিঙ্ক ধাতু নিই তাহলে এখানে আমি অবশ্যই জিঙ্কের ওই ধাতুর কোন লবণ নিব, অর্থাৎ জিঙ্ক সালফেট নিব বা জিঙ্ক ক্লোরাইড নিব, যেটা আমার ইচ্ছা হয়। আমি এখানে জিঙ্ক সালফেট নিলাম এবং তারা এখানে দ্রবণে আলটিমেটলি তোমার আয়ন হিসেবে এক্সিস্ট করবে। এবং গত ক্লাসে গ্যালভানিক কোষের পুরো জিনিসটা খুব ভালোভাবে বোঝানো হয়েছিল। সো এখানে ধরো আমি হচ্ছে কপারের পাত নিলাম, আর এখানে হচ্ছে কপার সালফেটের দ্রবণ। এটা হচ্ছে গ্যালভানিক কোষের একটা ক্যারেক্টার, শুধুমাত্র ক্যারেক্টার না। আমরা গত ক্লাসে যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম যে ভাইয়া দ্রবণ চাপ এবং অসমোটিক চাপ, সেই দ্রবণ চাপ এবং সেই অসমোটিক চাপটা যে ক্রিয়েট হয় বা সৃষ্টি হয় সেটা তখনই সৃষ্টি হবে যখন আমি যেই ধাতুটা নিব
সেই ধাতুরই লবণ নিব। অর্থাৎ আমি যদি কোনো একটা ধাতুকে সেই ধাতুর লবণে ডুবাই, তখনই আমার দ্রবণ চাপ বা অসমোটিক চাপের সৃষ্টি হবে। এবং সেই দ্রবণ চাপ বা অসমোটিক চাপের ফলে কি ঘটে? নর্মালি যদি দ্রবণ চাপ বেশি হয় তখন পাত থেকে পরমাণুগুলা আয়ন হিসেবে দ্রবণে চলে আসে। আর যদি অসমোটিক চাপ বেশি হয় তখন এখানে যে কপার যে ধাতুর যে আয়নগুলো আছে সেই আয়নগুলো পাতের ভিতরে চলে যায়। ইভেন গত ক্লাসে এই জিনিসটা দেখাচ্ছিলাম যে ইনিশিয়ালি এটা নেট চার্জ ছিল 0, কারণ এখানে আমার Zn2+ যতটা ছিল SO4 2- ঠিক ততটা ছিল। সো আলটিমেটলি যতটা পজিটিভ চার্জ আছে ঠিক ততটা নেগেটিভ চার্জ আছে। অ্যান্ড পজিটিভ চার্জগুলা নেগেটিভ চার্জগুলোকে নিউট্রাল করে দেয়। নিউট্রাল করে দেওয়ার মাধ্যমে তাদের নেট চার্জ 0 হয়ে যায়। তাদের নেট চার্জ কী হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এখানে তাদের নেট চার্জ কী হয়ে যায়? তোমার আলটিমেটলি 0 হয়ে যায়। কিন্তু যখন সেখানে দ্রবণ চাপ কাজ করে, যখন সেখানে ধাতু থেকে জিঙ্ক পরমাণুগুলো জিঙ্ক আয়ন রূপে পাত্রে চলে আসে, তখন এই পাত্রের যে পজিটিভিটি সেই পজিটিভিটি বাড়তে থাকে। সেটার কজ হচ্ছে এই পাত্রে নতুন যে জিঙ্ক আয়নগুলো আসছে, পজিটিভ আয়ন বা ক্যাটায়ন, সেগুলোকে তোমার কি করার মতো, নিউট্রাল করার মতো। এখানে লবণ সেতু এখানে আমরা আনতেছি না, লবণ সেতু তো পরে, এখানে আলটিমেটলি কোনো ঋণাত্মক চার্জ নাই। তো এই চারটির পজিটিভিটি বাড়তে থাকে এবং এই পাত্রের নেগেটিভিটি বাড়তে থাকে। এবং এই যে পজিটিভিটি, এই পাত্রের পজিটিভিটি বাড়া, এই দণ্ডের সাপেক্ষে এটার পজিটিভিটি বাড়া, কিংবা এখানে দণ্ডের সাপেক্ষে এখানে নেগেটিভিটি সৃষ্টি হওয়া, তাদের একটা নেগেটিভিটি সৃষ্টি হওয়া, এখানে পজিটিভিটি সৃষ্টি হওয়া, এই কন্ডিশনটাকেই বলা হয় তড়িৎদ্বার বিভব। বাট একটা কথা, সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভবকে কখনো তুমি ইন্ডিভিজুয়ালি মেজার করতে পারবা না। কেন পারবা না? সেগুলোর প্রত্যেকটা এতে যাবো। আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি ক্লাসটার। এখানে কপার আর এই যে কপার সালফেট দ্রবণের মধ্যে যে অসমোটিক প্রেশার ক্রিয়েট হয়েছে, বা তাদের মধ্যে যতটুকু পটেনশিয়াল কাজ করতেছে, যতটুকু পটেনশিয়াল ক্রিয়েট হয়েছে, সেই পটেনশিয়ালটাকে ইন্ডিপেন্ডেন্টলি মেজার করা যাবে না। কেন যাবে না? বিভব জিনিসটা বুঝাইলেই বুঝতে পারবা। এক্স্যাক্টলি আমি এতক্ষণ যা বললাম, দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ ক্লাস। ঠিক আছে? ওকে। সো এখন আমরা আস্তে আস্তে যাব। একজন বলছে ভাই কোন দিন ক্লাস হয়? ক্লাস হয় হচ্ছে তোমার এই সপ্তাহে 7 দিনই ক্লাস হবে। ঠিক আছে? প্রথম 3 দিন অর্থাৎ আজকে শনি রবি সোম তড়িৎ রসায়ন পড়ায় শেষ করে দেওয়া হবে। তারপরে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা ক্লাস হবে ফিজিক্সের, সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো আমরা এখন বিভবে যাই। আমরা প্রথমে বিভব দেখব, তারপরে আমরা বিভব পার্থক্য দেখব, তারপরে আমরা আসবো তড়িৎদ্বার বিভবে বা ইলেকট্রিক পটেনশিয়ালে। সো হোয়াট ইজ পটেনশিয়াল? ধরো এখানে আমি একটা চার্জ রাখলাম, ইট মে বি পজিটিভ অর ইট মে বি নেগেটিভ। এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ইভেন এটার পরিমাণ যে কোনো পরিমাণ হইতে পারে। অ্যান্ড যখন আমি একটা চার্জ রাখি তখন সেই চার্জটা আলটিমেটলি কি করে? তোমার একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে বা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করে। ধরো এই চার্জটাকে আমি নাম দিলাম Q1 চার্জ। আমি এই চার্জটাকে নাম দিলাম কি? Q1 চার্জ। আমি যখনই একটা চার্জ রাখবো সেই চার্জটা একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করবে বা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। না, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড মানে যতটুকু দূরত্ব পর্যন্ত আমরা একটা চার্জকে রাখলে পরে সেই চার্জটা একে অপরকে কি করবে? তোমার বিকর্ষণ কিংবা আকর্ষণ করার ক্ষমতা রাখে। এই ততটুকু ক্ষেত্র, যতটুকু ক্ষেত্রতে এই চার্জটা অন্য আরেকটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখতেছে, সেই ক্ষেত্রটাকে বলা হয় হচ্ছে তোমার কি? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এখন থিওরিটিক্যালি ইলেকট্রিক ফিল্ড যেটা থাকে সেটা অসীম পর্যন্ত বিস্তৃত। দ্যাট মিনস আমি যদি একটা চার্জকে আজকে একটা চার্জকে যদি আমি বাংলাদেশে রাখি, আর একটা চার্জকে যদি আমেরিকায় রাখি, তখনও তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে দ্যাট মিনস এই যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ড অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত।
ইলেকট্রিক ফিল্ড কোন পর্যন্ত বিস্তৃত, ধরো অসীম পর্যন্ত বিস্তৃত, এবং আমি অসীম পর্যন্ত ধরলাম যে এতটুকু হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। সো বিভবের ডেফিনেশন হচ্ছে, খেয়াল করো, আমি যদি সেই অসীম দূরত্ব থেকে অর্থাৎ সেই ইলেকট্রিক ফিল্ডের বাইরে থেকে ইনিশিয়াল ডেফিনেশনটা ক্রিয়েট করো, আমি ম্যাথমেটিক্যালিও যাব। আমি যদি কি করি, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে বা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে যদি বা আমরা যদি অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে, এটা মাস্ট বি ফিক্সড বিভবের ডেফিনেশনে, তুমি যেই আধানটাকে আনা নেওয়া করবা সেটা ফিক্সড, সেটা অলওয়েজ পজিটিভ, সেটা অলওয়েজ +1 কুলম্ব। আর ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েটকারী যে চার্জটা থাকবে সেটা আইদার ইট মে বি নেগেটিভ অর মে বি পজিটিভ, ইট মে বি এনি মানে অ্যামাউন্টস, এটার যে কোনো ধরনের পরিমাণ হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখন কেন সেটা আস্তে আস্তে বুঝাবো, ইনিশিয়াল ডেফিনেশনটা চিন্তা করো। আচ্ছা, এখন দেখো এই চার্জটাকে যদি তড়িৎ ক্ষেত্রের বাইরে রাখি তখন কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল সে অনুভব করবে না, কিন্তু যেই মাত্র আমি সেই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনবো, তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে গেলে এই চার্জটা কি করবে, এই চার্জটাকে বিকর্ষণ করবে, যেহেতু এটা পজিটিভ, সো পজিটিভ চার্জকে কি করে, বিকর্ষণ করে। অর্থাৎ এটা যদি Q1 চার্জ হয়, এটা ধরো Q2 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ, এই Q1 এবং Q2 চার্জের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, আমি বলতে পারি তাদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, এবং তাদের মধ্যকার যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা আমরা বের করতে পারবো কুলম্বের সূত্র অনুসারে, F = C × Q1 Q2/d²। অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব এটা থেকে এতটুকু দূরত্ব প্লাস C × Q1 Q2/d²। অর্থাৎ মেইন যে জিনিসটা আমি তোমাকে ধরাই দিতে চাচ্ছি সেটা হচ্ছে তাদের এইখানে কি কাজ করবে, তোমার বল, একটা বিকর্ষণ বল কাজ করবে এই বরাবর। তাহলে এই বরাবর আমি যখন চার্জটাকে যখন এই বরাবর আনতে যাব তখন এই বরাবর সে একটা বিকর্ষণ বল পাবে, এবং আমি যেহেতু সেখানে বলের বিরুদ্ধে সরণ ঘটাচ্ছি, দেখো চার্জটার এইখান থেকে চার্জটাকে আমি নাড়াচাড়া করতেছি, চার্জটাকে আমি এই বরাবর আনতেছি, তাহলে বলের বিরুদ্ধে যখন আমি সরণ ঘটাবো এই চার্জটাকে, যেহেতু এই চার্জটা বিকর্ষণ করতেছে, সো এই চার্জটাকে আনতে গেলে আমার কি করতে হবে, কাজ করতে হবে বা শক্তি খরচ করতে হবে। দেখো তোমাকে একজন বিকর্ষণ করতেছে, তুমি যদি তার কাছাকাছি যাইতে চাও তুমি অবশ্যই তোমাকে শক্তি প্রয়োগ করে যাইতে হবে। অর্থাৎ এইখানে আলটিমেটলি একটা প্যারামিটার হচ্ছে F, ফোর্স, বিকর্ষণ বল। সেকেন্ড প্যারামিটার হচ্ছে ফোর্সের এগেইনস্টে তুমি কি ঘটাচ্ছ, সরণ। ফোর্সের এগেইনস্টে তুমি কি ঘটাচ্ছ, সরণ। তাই না, যখন এই দুইটা ফ্যাক্টর একসাথে কাজ করতেছে, একটা হচ্ছে ফোর্স এবং আরেকটা হচ্ছে এস, আমরা জানি বল এবং সরণ যখন দুইটা ফ্যাক্টর একসাথে কাজ করে তখন একটা নতুন রাশির উদ্ভব ঘটে, যেটাকে বলা হয় ওয়ার্ক বা এনার্জি বা কাজ। সো দ্যাট মিনস আমি যখন এখানে যেই এটা আছে, এটা কি বলে, এই অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যাব, তখন আমাকে কাজ করতে হবে, তখন আমাকে শক্তি খরচ করতে হবে। এই যে আমার এখানে যতটুকু কাজ করতে হচ্ছে সেই কাজের পরিমাণটাকেই বলা হয় বিভব, সেই কাজের পরিমাণটাকেই কি বলা হয়, বিভব। তো সবাই এতটুকু ডেফিনেশন বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছি। এখন আমার কোয়েশ্চেন হলো যে ভাইয়া বিভবের ডেফিনেশনে কেন আমাকে সেই চার্জটাকে অসীম দূরত্ব থেকে আনতে হবে?
সেটার কজ হচ্ছে আমরা এক্সাক্ট ভ্যালুটা বের করতে চাচ্ছি যে এই চার্জটার এগেনস্টে এই চার্জটাকে যদি আমি নাড়াচাড়া করি তাহলে কতটুকু শক্তি আমার লাগবে, কতটুকু শক্তি খরচ হবে বা কতটুকু শক্তি আমি গেইন করব, সেটা আমি বের করতে চাচ্ছি এক্সাক্ট ভ্যালুটা। সো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই চার্জটাকে আমি এখানে চার্জটাকে এমন একটা পজিশন থেকে এই চার্জটার কোনো পয়েন্টে আনতে চাচ্ছি যে পজিশনে সেটার ফোর্স ছিল 0, অর্থাৎ ফোর্স 0 মানে সেখানে কাজের পরিমাণ কত ছিল 0। অর্থাৎ আমি ব্যাপারটা ফোর্স খেয়াল করো, ফোর্স 0, তাহলে তুমি যত এই অসীম দূরত্বের পরে তুমি যতই দূরে সরাও না কেন এই চার্জের এগেইনস্টে তোমার কোনো কাজ করতে হবে না। তার মানে তুমি এখানে W ইকুয়ালস টু এই F যখন তোমার এখানে তোমার কি হলো, আমরা এমন পয়েন্ট থেকে সেই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে চাচ্ছি যেই পয়েন্টটার মধ্যে কোনো বল এক্সিস্ট করতেছে না। তাহলে বল যদি এক্সিস্ট না করে তাহলে বল 0 ইন্টু সরণ, তাহলে কাজ আসতেছে আলটিমেটলি 0। সো আমরা এমন একটা পয়েন্ট থেকে কাজটা শুরু করতে যাচ্ছি যেই পয়েন্টটা থেকে আলটিমেটলি কী হবে, সেই কাজের পরিমাণটা 0 হবে। সো আমরা 0 থেকে শুরু করতে চাচ্ছি যাতে কাউন্টিংটা সুবিধা হয়, যে আমার এক্স্যাক্ট কতটুকু কাজ আমি সেখানে আমার লাগতেছে সেটা যেন আমি বের করতে পারি। এখন এখানে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হলো ভাইয়া তাহলে কতটুকু দূরত্বে থাকলে ইনিশিয়াল পয়েন্টটা বের করতে চাচ্ছি, যেই পয়েন্ট থেকে আমি চার্জটাকে আনা শুরু করব, বিভবের ক্যালকুলেশনটা যে পয়েন্ট থেকে আনা শুরু করব সেই পয়েন্টটা আমি বের করতে যাচ্ছি, আইডেন্টিফাই করতে যাচ্ছি। তাহলে সেই পয়েন্টটাকে যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাকে এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যেই পয়েন্টে গেলে পরে এখানে Q1 এবং Q2 এর মধ্যবর্তী চার্জ কত হবে, 0 হবে। সো লেটস যে এখানে যদি দুইটা চার্জ থাকে এবং তাদের মধ্যকার একটা দূরত্ব থাকে তখন তাদের যেই ফোর্স, তাদের ফোর্সটা আমরা বের করতে পারি এই সূত্র দিয়ে, F ইকুয়ালস টু C ইন্টু Q1 Q2 বাই D স্কোয়ার। সো খেয়াল করো F এর ভ্যালু আমরা কত বানাতে চাচ্ছি, 0। এটা কখন 0 হওয়া পসিবল সেটা আগে দেখি। F এর ভ্যালু ধরো আমরা 0 ধরলাম, তাহলে 0 ধরার পরে এখানে আসলো আমাদের C ইন্টু Q1 Q2 বাই D স্কোয়ার। অর্থাৎ আমরা এমন একটা পয়েন্ট বের করতে যাচ্ছি যেই পয়েন্টে F এর পরিমাণ 0, কিন্তু এই ভগ্নাংশটা লব 0 হওয়া পসিবল না। দেখো একটা ভগ্নাংশ কখন 0 হবে, যখন সেটা লব 0 হয়। কারণ আমি যদি এখানে 0/5 দেই সেটার আনসার হবে 0, আমি যদি সেখানে 0/100 কোটিও দেই সেটার আনসার হবে 0। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে এই যে ভগ্নাংশটা আমরা দেখতেছি সেই ভগ্নাংশটার ভ্যালু তখনই 0 হবে, এই ভগ্নাংশটার ভ্যালু তখনই 0 হবে যখন আলটিমেটলি এই লবের মান 0 হবে। বাট তুমি যদি সূত্রটা থেকে একটু চিন্তা করো তখন সেই লবের মান 0 হওয়াটা পসিবল না, কারণ এখানে C যেটা আছে সেটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট, যেটার একটা ভ্যালু অলওয়েজ থাকবে, যেটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার কুলম্ব। আর এখানে যে Q1 এবং Q2 আছে তারা প্রত্যেকেই হচ্ছে চার্জ এবং তাদের প্রত্যেকের চার্জের একটা ভ্যালু আছে। দেখো এখানে যে Q1 চার্জ আছে সেটা এক্সিস্ট করে এবং সেটার একটা কি আছে, ভ্যালু আছে। Q2 এর চার্জ সেটা তো +1 কুলম্ব। সো আলটিমেটলি Q1 এবং Q2 এটাও 0 হওয়া পসিবল না। সো উপরের যে গুণফলটা আসবে, লবের যে গুণফলটা আসবে, সেই লবের গুণফলটা একটা সংখ্যা আসবে যেটা হচ্ছে নন 0। সো আলটিমেটলি এখানে আমার কি হওয়াটা পসিবল না, 0 হওয়া পসিবল না। এখন দেখো লব যদি 0 না হয় তাইলেও একটা ভগ্নাংশ 0-র দিকে যাইতে পারে, এক্সাক্ট 0 হবে না বাট 0-র দিকে যাইতে পারে। কিভাবে যাইতে পারে ভাই, আমরা যদি উপরের লবটাকে কনস্ট্যান্ট রেখে যদি হরের মান বাড়াইতে থাকি তখন সেই ভগ্নাংশটা আলটিমেটলি 0-র দিকে ধাবিত হয়। জিনিসটাকে ভালোভাবে চিন্তা করে দেখো, ধরো আমি এখানে আলটিমেটলি 1 দিলাম, 1-এর নিচে আমি হর দিলাম 1 আর আমার রেজাল্ট আসলো 1। 1-এর নিচে আমি দিলাম 10 তখন আসলো 0.1। 1-এর নিচে দিলাম 100 আসলো হচ্ছে 0.01। 1-এর নিচে দিলাম 1000 আসলো হচ্ছে 0.001। 1-এর নিচে দিলাম 10,000 আসলো হচ্ছে 0.0001। ইভেন এখানে যদি আমি 10,000-এর পর যদি আমি 1 লাখ দিই তাহলে 0.000001 এরকম আসবে। তার মানে একটা জিনিস খেয়াল করো,
আমি ভগ্নাংশটা, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের যে লব, সেই লবের মানটা আমি কনস্ট্যান্ট রাখলাম, লবের মানটা অলওয়েজ আমি 1 রাখছি। সেই 1টা রেখে আমি এখানে যে হর আছে সেই হরের মান আমি যত বাড়াচ্ছি আলটিমেট যে রেজাল্ট, ভগ্নাংশের যে রেজাল্ট, সেই রেজাল্ট তত জিরোর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ 1, তারপর 0.1, 0.01, 0.001, দেন 0.00001। সো আমি যদি এখানে 1-এর নিচে যদি 100 কোটি বসাই, তাহলে এখানে 0 পয়েন্ট এরকম 100 কোটি শূন্য এবং একটা 1 আসবে। তার মানে দেখো 0.0000001 এটা অনেক ছোট একটা নাম্বার, মানে প্রায় শূন্যের কাছাকাছি। সো দ্যাট মিনস আমি যদি এই ভগ্নাংশটার মান তখন 0 হবে যখন আমি এখানে যে ডি এর যে ভ্যালু আছে, অর্থাৎ এই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব যেটা আছে, এটা কি বলে, চার্জ দুইটার যে মধ্যবর্তী দূরত্ব আছে সেই দূরত্ব যখন ইনফিনিটির দিকে যাবে, এই দূরত্ব যখন ইনফিনিটির দিকে যাবে তখন আমরা বলতে পারি যে এইখানে যে ফোর্স আছে সেই ফোর্সটা, এই ভগ্নাংশটার মান তখন আলটিমেটলি 0-র দিকে যাইতে পারে, কারণ এটা থেকে যদি আমরা অসীম বড় করে দিই তখন এটা আলটিমেটলি 0 হয়ে যাবে। সো ফোর্স তখন কিসের দিকে যাবে? 0-র দিকে যাবে। দ্যাটস হোয়াই ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আমরা এমন একটা পয়েন্ট থেকে শুরু করতে চাচ্ছি যেই পয়েন্টে ফোর্সের মান 0, তার মানে কাজের মান 0, অ্যান্ড আমি এখন যতটুকুই কাজ করব সেটা হচ্ছে আমার এক্সাক্ট কাজ। আমি এখন এমন একটা পয়েন্টে দাঁড়ায় আছি যেই জায়গায় আসতে গেলে আমাকে কাজ করতে হবে 2, এখন আমি আরেকটু কাজ করলাম, কাজ করে দেখলাম যে আমার কাজ হয়েছে 5, তার মানে এক্সাক্ট কাজটা আমি পাচ্ছি না, এক্সাক্ট কাজ হচ্ছে 3, কিন্তু এক্সাক্ট কাজটা আমি পাচ্ছি না। সো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এমন একটা পয়েন্ট থেকে সেই জিনিসটাকে কাউন্ট করা যে পয়েন্ট থেকে ফোর্সের মান 0, তার মানে কাজের মান 0, মানে আলটিমেটলি আমি যতটুকুই কাজ করব না কেন সেটা আলটিমেটলি আমি ক্যালকুলেশন করতে পারবো। সো দ্যাট ইজ দ্য থিওরি। সো থিওরিটিক্যালি এমন একটা পয়েন্ট যে পয়েন্ট থেকে আমি সেই চার্জটাকে আনা নেওয়া করতে পারবো, সেই পয়েন্টটা হচ্ছে অসীমের কোনো একটা পয়েন্টে যদি সেটা থাকে আলটিমেটলি সেইখানে আলটিমেটলি কী পড়বে না, এই চার্জের কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না। সো আমি যদি এই চার্জটাকে আনতে থাকি, এই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের বাইরে পর্যন্ত কোনো আকর্ষণ বিকর্ষণ করবে না। এই বাইরের পরে আমি যখন তড়িৎ ক্ষেত্রের ভিতরে ঢুকাবো, খেয়াল করো, তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন হচ্ছে এটা এমন একটা ক্ষেত্র যেই ক্ষেত্রে একটা চার্জকে আনলে পরে অন্য আরেকটা চার্জ তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তড়িৎ ক্ষেত্রের বাইরে যদি কোনো একটা চার্জ থাকে তাহলে সেটাকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা নাই তার। সো এতটুকু জায়গা হচ্ছে সেটা তড়িৎ ক্ষেত্রের বাইরে ছিল, কারণ এটা অসীমের বাইরে। সো এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে ছিল। সো এখানে এতটুকু জায়গায় কোনো কাজ হয় নাই, কজ এখানে ফোর্সের মান 0। কিন্তু আমি আমি এখানে তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করলাম এবং তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করে আমি এখানে এ বিন্দুতে আসতে পারি, অথবা তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করে আমি এখানে বি বিন্দুতে আসতে পারি, অথবা আমি এখানে তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করে আমি এখানে সি বিন্দুতে আসতে পারি। আমি যে কোনো বিন্দুতেই আসি না কেন আমাকে তখন কাজ করতে হবে, কজ এখানে একটা ফোর্স এক্সিস্ট করতেছে, অ্যান্ড ফোর্সের এগেনস্টে আমার কী করতে হইতেছে, তোমার স্মরণ ঘটাইতে হচ্ছে। সো আলটিমেটলি আই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক, আই হ্যাভ টু লুজ সাম এনার্জি। সো এতটুকু কনসেপ্ট সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো। এখন তোমার এখানে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে যে আপনি একটা কাজ করলেন, এটা কী করলেন এখানে আপনি, যে এখানে আপনি হচ্ছে একটা কাজ করলেন যে অসীম দূরত্ব থেকে একটা চার্জকে আইনা আপনি সেখানে কাজের পরিমাপ হিসাব করতে চাচ্ছেন। এখন আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া এই যে এই চার্জটাকে অসীম দূরত্বে কে নিয়ে যাবে, আর অসীম দূরত্ব থেকে কে এইভাবে আয়না পরীক্ষা করে দেখবে যে আলটিমেটলি এখানে ইয়ার ভ্যালু কত, কাজের ভ্যালু কত, সেটা একজাক্টলি প্র্যাকটিক্যালি পসিবল না। কিন্তু আমরা সেটাকে থিওরিটিক্যালি বের করতে পারি উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস। দেখো ক্যালকুলাস হচ্ছে গণিতের এমন একটা সুন্দর শাখা যেখানে নর্মাল ম্যাথমেটিক্স ফেল করবে সেখান থেকে ক্যালকুলাসের
অবদান শুরু হবে। অর্থাৎ নর্মাল ম্যাথমেটিক্স দিয়ে তুমি এই জিনিসটা ক্যালকুলেশন করতে পারবে না, কিন্তু ক্যালকুলেশন দিয়ে তুমি সেই জিনিসটাকে ক্যালকুলেশন করতে পারবে। অর্থাৎ এখানে এই তাদের মধ্যে কি কাজ করতেছে, একটা ফোর্স কাজ করতেছে। তুমি এখানে ইন্টিগ্রেশন করলেই তুমি সেখানে থিওরিটিক্যালি সেই ভ্যালুটা পাবা যে ওই চার্জটাকে যদি আমি অসীম দূরত্ব থেকে আনতাম এই পয়েন্টে বা এই পয়েন্টে বা এই পয়েন্টে, তাহলে কতটুকু কাজ করতে হতো। ধরো আমি সেটাকে আনছি হচ্ছে তোমার এই এখানে এ পয়েন্টে। সো এ পয়েন্টে আনতে গিয়ে আমাকে আনতে হচ্ছে তোমার এই কিউ এবং কিউ1 এবং কিউ2 এর মধ্যবর্তী দূরত্ব আর পর্যন্ত আনতে হয়েছে আমাকে। কত পর্যন্ত আনতে হয়েছে? আর। তো আমি যেটা করলাম, এখানে তাদের মধ্যে যে এফ ছিল সেই এফ ইন্টু কাজ মানে কি, এফ ইন্টু এখানে ধরো যে স্মরণ যেটা আছে সেই স্মরণ। তো আমি যেটা করতাম সেটা করতে তাকে সামেশন করে দিতাম ইন্টিগ্রেশনে। সামেশনটা কীভাবে করতাম, এটা হচ্ছে তোমার ধরো যে এফ ইন্টু এস, এটা ডিএস এর সাপেক্ষে করে দিতাম দূরত্বের সাপেক্ষে। এখানে হচ্ছে তোমার অসীম থেকে শুরু করে আমি হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করতাম হচ্ছে ধরো এই আর পয়েন্ট পর্যন্ত। তাহলে এটার আমি কাজের ভ্যালু পাই পেতাম। তোমরা ইন্টিগ্রেশন করলে সেই জিনিসগুলো বুঝতে পারবে যে ইন্টিগ্রেশনে সেইখানে এটা থিওরিটিক্যালি করাটা পসিবল। থিওরিটিক্যালি সেই জিনিসটা করাটা পসিবল ইন্টিগ্রেশনে, যে আমি অসীম দূরত্ব থেকে যদি আর দূরত্ব পর্যন্ত আনতাম তাহলে আমাকে কতটুকু কাজ করতে হতো সেটা তুমি ভ্যালুটা পেয়ে যাবা। আচ্ছা, এটা গেল একটা কনসেপ্ট যে থিওরিটিক্যালি সেটা আমরা বের করতে পারি। অসীম দূরত্বে আমরা না গিয়েও আমরা আমাদের ইমাজিনেশন পাওয়ার দিয়ে উইথ দ্য হেল্প অফ দ্য ক্যালকুলাস, সেই ক্যালকুলাসের পাওয়ার দিয়ে আমরা সেই জিনিসটা বের করে ফেলতে পারি। ওকে, এটা তোমরা পারো। সেকেন্ড, এখন আমরা আরেকটা কনসেপ্টে যাবো, সেটা হচ্ছে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। দেখো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে পড়াচ্ছি, একটু পরে গিয়ে সবগুলোকে একসাথে রিলেট করবো। সেটাকে বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। এখন দেখো পটেনশিয়াল ডিফারেন্স মানে কি? পটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে ধরো তুমি একটা চার্জকে এখান থেকে অসীম দূরত্ব থেকে তুমি এই পর্যন্ত আনলা, ডি বিন্দু পর্যন্ত আনলা, তখন তোমার কাজ করতে হলো 10 জুল। এবং সেই চার্জটাকে অসীম দূরত্ব থেকে ই পর্যন্ত আনলাম, মানে আরেকটু কাছাকাছি আনলাম। অর্থাৎ দেখো এইখান থেকে যদি এই পর্যন্ত আনো তাহলে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে তোমার। তাহলে বেশি দূরত্ব অতিক্রম করা মানে বেশি কাজ করতে হবে। ধরো তোমাকে বেশি কাজ করতে হচ্ছে 15 জুল। তাহলে এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি, ভাইয়া এখানে তুমি যদি ডি বিন্দু থেকে ই বিন্দুতে একটা চার্জকে আনো, তাহলে ডি বিন্দু থেকে ই বিন্দুতে একটা চার্জকে আনতে তোমার কতটুকু শক্তি লাগছে? ভাই আমার শক্তি লাগছে হচ্ছে 5 জুল। তাহলে এই যে 5 জুল সেটাই হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য, অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের একটা ডেফিনেশন এরকমভাবে দেওয়া যায় যে যখন তড়িৎ ক্ষেত্রের ভিতরের, দেখো এখানে ডি বিন্দু এবং ই বিন্দু হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরের বিন্দু, আমি যখন তড়িৎ ক্ষেত্রের ভিতরের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আমি কি করব, একটা চার্জকে সরাবো, তখন আমার যতটুকু কাজ করতে হচ্ছে সেটাকে বলা হয় বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। তো এতটুকু জিনিস তোমরা বুঝছো কিনা সেটা বলো, যে পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশনটা কি? পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশনটা কি সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে হচ্ছে সবাই পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কি মানে এটা এই জিনিসটা বুঝছো। তাহলে দেখো তার মানে বিভব পার্থক্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরের কোনো দুইটা বিন্দুর আমি যদি বিভবের পার্থক্য নির্ণয় করি তাহলে সেটাই হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, সেটা হচ্ছে কি বিভব পার্থক্য। আচ্ছা, তাহলে বিভব পার্থক্য জিনিসটাকে সেটা আমরা বুঝতে পারছি। যে এখন খেয়াল করো, আবার আমি বুঝাচ্ছি। অসীম দূরত্ব থেকে আমি সেই চার্জটাকে 1 কুলম্ব ধনাত্মক চার্জটাকে আমি ডি বিন্দুতে আনলাম, তার মানে ডি বিন্দুর বিভব হচ্ছে 10 জুল। এখন আমি এই চার্জটাকে যদি অসীম দূরত্ব থেকে ডিতে না এনে আরেকটু যদি সামনে আগায় আনি, আমি যদি ই বিন্দু পর্যন্ত নিয়ে আসি, তখন আমার বেশি কাজ করতে হবে। কেন বেশি কাজ করতে হবে? কারণ আমি এখন বেশি দূরত্ব অতিক্রম করছি। তাহলে আমি যদি বেশি দূরত্ব অতিক্রম করি তাহলে আমার কাজ ইকুয়ালস টু এফ ইন্টু এস। এফ যদি কনস্ট্যান্টও থাকে, এস এর পরিমাণ যদি আমি বাড়ায় দিই, এস এর পরিমাণ যদি আমি কি করি বাড়ায় দিই, তাহলে এস এর পরিমাণ বাড়লে এটার গুণফলের পরিমাণ বাড়বে, আলটিমেটলি কাজের পরিমাণ বাড়বে। সো আমাকে এই ই বিন্দুতে আনতে গেলে বেশি কাজ করতে হবে। অর্থাৎ এখানে যদি আমি ডি বিন্দু থেকে, এখানে যদি আমি এই অসীমের বিন্দু থেকে আমি যদি ই বিন্দু পর্যন্ত আনি, তখন আমাকে বেশি কাজ করতে হবে। আমি ধরে নিলাম
আমাকে যে বেশি কাজটা করতে হবে সেটা হচ্ছে 15 জুল। তাহলে আমি যদি তোমাকে এখন বলি যে ভাইয়া তুমি ধরো এখান থেকে এই পর্যন্ত আসতে খরচ করছো 10 টাকা, আবার এখান থেকে এই পর্যন্ত আসতে খরচ করছো 15 টাকা, তাই তোমাকে যদি বলি ভাইয়া তুমি যদি এইখান থেকে যদি এখানে যাও তাহলে কতটুকু টাকা তোমার খরচ করতে হবে? দেখো এই পুরাটা জায়গা তোমার খরচ করতে হয় 15 টাকা, আর এতটুকু জায়গায় তুমি খরচ করো 10 টাকা, তার মানে আর বাড়তি 5 টাকা দিলেই তুমি এতটুকু জায়গা ক্রস করতে পারবা। দ্যাট মিনস এই জায়গা থেকে এই জায়গায় আসতে গেলে তোমার 5 টাকা খরচ করতেছে। সেম জিনিস অসীম দূরত্ব থেকে ডি বিন্দুতে আনতে কাজ করতে হচ্ছে 10 জুল, অসীম দূরত্ব থেকে ই বিন্দুতে আনতে কাজ করতে হচ্ছে 15 জুল। তার মানে তোমাকে যদি বলি ভাইয়া এই যে ডি বিন্দু থেকে ই বিন্দুতে আনতে কতটুকু কাজ করতে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি 5 জুল, এবং সেটা কীভাবে বের করছি 15 - 10, অর্থাৎ দুইটা বিন্দুর বিভবের পার্থক্য দিয়ে সেটা বের করছি। সো দ্যাট ইজ কল্ড বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার? ওকে। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যখন একটা পাত্রে জিঙ্ক নিব এবং তার জিঙ্কের লবণের দ্রবণ নিব, তখন ইনিশিয়ালি সেখানে কোনো বিভব থাকবে না, কজ সেখানে কোনো তড়িৎ ক্ষেত্রই এক্সিস্ট করে না। আমি তোমাকে জিনিসটা বোঝাই, খেয়াল করো। আচ্ছা একজন ভাই যখন অন্য চার্জ আরও কাছে আসবে তখন বিকর্ষণের মান বাড়তে থাকবে কিনা? হ্যাঁ অবশ্যই বাড়তে থাকবে বিকর্ষণের মান বাড়তে থাকবে, এই কারণে তো কাজের পরিমাণ বাড়বে। বাট আমার কথা হচ্ছে এখানে বিকর্ষণের মান বাড়ুক, এখানে এসের মান বাড়ুক, যাই বাড়ুক না কেন, আমি তোমাকে জাস্ট থিওরিটিক্যালি কনসেপ্ট দিতে চাচ্ছি। থিওরিটিক্যাল কনসেপ্টটা হচ্ছে যে বাড়বে কিনা তুমি সেটা বলো। এখানে আমি অসীম দূরত্ব থেকে ডি বিন্দুতে না এনে আমি যদি ডি বিন্দু থেকে আরেকটু আগাইয়া নিই বিন্দু পর্যন্ত, তখন সেইখানে আলটিমেটলি আমার কথা হচ্ছে যে সেইখানে যে তুমি আনবা, আনার পরে আলটিমেটলি সেইখানে তোমার বেশি কাজ করতে হবে কিনা সেটা যদি বুঝো তাইলে এনাফ। তো আমি তো তোমাকে এখানে ম্যাথমেটিক্স দেখাচ্ছি না, আমি জাস্ট এই জিনিসটা বোঝাচ্ছি যে কাজ বাড়বে কিনা। বাড়বে, তাহলে এটার একটা বাড়তি মান থাকবে। তাহলে এখন আমি এই দুইটা পয়েন্টের যদি পার্থক্য নেই তখন কি হবে? দুইটা পয়েন্টের যদি পার্থক্য নেই তখন সেই পয়েন্টের পার্থক্যটা হচ্ছে কি? সেটাই বিভব পার্থক্য। ক্লিয়ার? ওকে। সো এখন একটা জিনিস চিন্তা করো, আমি যখন একটা তোমার জিঙ্কের পাত্রে আমি ধরো যে দ্রবণ নিলাম, ধরো এটা হচ্ছে জিঙ্কের পাত্র, এবং এইটাতে ইনিশিয়ালি কোনো ধরনের বিভব থাকে না, কজ সেইখানে কোনো ধরনের তড়িৎ ক্ষেত্র এক্সিস্ট করে না। খেয়াল করো ভালোভাবে। ধরো এই জায়গায় আমি জিঙ্ক সালফেট নিলাম, সো যতগুলা জিঙ্ক আছে ততগুলো সালফেট আছে, এখানে যতগুলা জিঙ্ক আছে ততগুলা সালফেট আছে, এখানে যতগুলা জিঙ্ক আছে ঠিক ততগুলা সালফেট আছে। এখন এখানে হচ্ছে আমার ধরো জিঙ্কের পাত আছে, এখনো ধরো এখানে জিঙ্কের পাত থেকে আয়ন এখনো দ্রবণে আসা শুরু করে নাই। তার মানে ভাইয়া এই যে পাত্রটা আছে সেই পাত্রের টোটাল চার্জ কত? ভাইয়া সেই পাত্রের টোটাল চার্জ হচ্ছে 0, কারণ দেখো এখানে যেটা 2+, এখানে আবার 2-, কারণ 2+2- একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিছে, এখানে 2+2-, এখানে 2+2-। সো আলটিমেট টোটাল চার্জের ভ্যালু হচ্ছে কত? 0। তার মানে এইখানে আলটিমেটলি কোনো চার্জেই এক্সিস্ট করে না। সো কোনো চার্জ যেহেতু এক্সিস্ট করে না, সেহেতু আমি যদি অসীম দূরত্ব থেকে, ধরো এটা হচ্ছে অসীম দূরত্ব থেকে যদি 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আমি যদি এই বরাবর আনি, যে কোনো পয়েন্ট বরাবর যদি আমি আনি, তাহলে আনলে কি আমাকে কি কাজ করতে হবে কি না সেটা তোমরা একটু সবাই জানাবা। দেখো আমি যদি এইটার যেহেতু চার্জের মান 0, এখানে যেহেতু কোনো চার্জ এখন এক্সিস্ট করতেছে না, বা এটা নেট চার্জ যেহেতু 0 বা টোটাল চার্জ যেহেতু 0, সেহেতু এখানে আলটিমেটলি কোনো চার্জ নাই। দ্যাট মিনস এখানে যেহেতু চার্জের পরিমাণ 0, সো এখানে +1 কুলম্ব সেটার চার্জ থাকলেও এখানে আলটিমেটলি এই চার্জহীন অবস্থা আর এখানে চার্জিত অবস্থা, সেই দুইটার মধ্যকার কোনো ফোর্স কাজ করবে না। কারণ আমরা F = কি পড়ছি?
দুইটা চার্জের মধ্যকার বল F ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখানে এক্স্যাক্টলি এই পাত্রে যেহেতু কোনো চার্জেই এক্সিস্ট করে না, টোটাল চার্জ জিরো, সো এটা যেহেতু জিরো, সো আলটিমেটলি জিরো ইন্টু Q2 এর ভ্যালু আছে ঠিক আছে, সি এর ভ্যালু আছে ঠিক আছে, জিরো ইন্টু এটা জিরো, জিরো ইন্টু এটা জিরো, সো আলটিমেট লবের মান জিরো হয়ে গেল, আলটিমেট ফোর্সের মান জিরো। সো আলটিমেটলি আমি যদি এইখানে +1 কুলম চার্জকে যদি অসীম দূরত্ব থেকে পাত্রের আশেপাশে যা ইচ্ছা যে কোনো জায়গায় যদি আমি আনি না কেন, আলটিমেটলি সেই পাত্রের কোনো বিভব থাকবে না, সেই 1 কুলম চার্জকে আনতে আমার কোনো কাজ করতে হবে না। এতটুকু জিনিস বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে কাজ করতে হবে না, কিন্তু একটা জিনিস চিন্তা করো, এখানে সেম কন্ডিশনটা আমি রাখলাম। ইভেন এখানে আমি যখন এখানে তোমার একটা জিঙ্কের পাতকে যখন জিঙ্ক সালফেটের লবণের দ্রবণে আমি যখন ডুবাবো, তখন কি হবে, দ্রবণ চাপের কারণে এখান থেকে Zn2+ কি করবে, তোমার Zn2+ এই দ্রবণে চলে আসবে। Zn2+ কি করবে, দ্রবণে চলে আসবে। কিন্তু এই যে Zn2+, সেই Zn2+ এর জন্য যে SO4 সেটা তো এক্সিস্ট করতেছে না, কারণ এখানে শুধুমাত্র পাত থেকে Zn2+টা চলে আসতেছে। ইভেন এখানে যেটা হবে সেটা হচ্ছে, এখানে ধরো যে আর একটা Zn আসলো, এখন দেখো, এখন কিন্তু সেখানে আলটিমেটলি অর্থাৎ জিঙ্ক Zn2+ যখন আসলো এবং সেগুলাকে এখন নিষ্ক্রিয় করার মতো কেউ না, আমি জাস্ট একটা ইন্ডিভিজুয়াল পাত্রের কথা চিন্তা করতেছি, গ্যালভানিক কোশ্চেন না, আমি জাস্ট ইন্ডিভিজুয়াল একটা পাত্র নিলাম, Zn2+ আসলো, আরেকটা Zn2+ আসলো, তাহলে এখানে কিসের সৃষ্টি হলো, চার্জের সৃষ্টি হলো। যখন এইখানের চার্জের সৃষ্টি হবে, তখন যদি আমি সেম চার্জটাকে, কোনো ধনাত্মক চার্জটাকে যদি আমি এই পয়েন্টগুলোতে আনি, যে কোনো একটা পয়েন্টে আনি, তাহলে পয়েন্টে আনতে এখন আমার কি কাজ করতে হবে কি হবে না? ভাইয়া কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? কারণ ভাইয়া এখানে একটা তড়িৎ ক্ষেত্র এক্সিস্ট করতেছে, এখানে আমার ধরো যে 4 পরিমাণ চার্জ আছে, সেই পরিমাণ চার্জের এগেনস্টে, এটা ধনাত্মক চার্জ, সেই পরিমাণ চার্জের এগেনস্টে আমি এই 1 কুলম ধনাত্মক চার্জটাকেই বরাবর আনতে চাচ্ছি। তাহলে এখানে একটা চার্জের ভ্যালু আছে, এখানে চার্জের ভ্যালু আছে, তাদের মধ্যকার একটা দূরত্ব আছে, তাদের একটা ফোর্সের পরিমাণ পাওয়া যাবে। আমি যদি সরণ ঘটাচ্ছি, তাহলে ফোর্স ইন্টু সরণ ইকুয়ালস টু কি, ওয়ার্ক, কাজ, আমাকে সেখানে কাজ করতে হবে। বা ইজিলি চিন্তা করো, এটা হচ্ছে পজিটিভ আধান, পজিটিভকে কী করে, বিকর্ষণ করে। তুমি বিকর্ষণের এগেনস্টে তুমি এটাকে ঠেলে আনতেছো, কাজ করতে হবে। দ্যাট মিনস যখন সেখানে দ্রবণ চাপ সৃষ্টি হলো বা অসমোটিক চাপ সৃষ্টি হলো, যখন সেই পাত্রটাতে আয়নের ভারসাম্য আর রক্ষা হলো না, তখন সেই পাত্রটাতে আলটিমেটলি বিভব সৃষ্টি হইল। খেয়াল করো, আগে সেটার কোনো বিভব ছিল না, কিন্তু এখন সেই পাত্রের বিভব আছে। খেয়াল করো, তুমি সেই 1 কুলম ধনাত্মক চার্জকে এই পর্যন্ত আনতে গেলে কতটুকু কাজ করতে হবে সেটা তুমি পেয়ে যাবা। অর্থাৎ আমার কথা হচ্ছে যে বইয়ের মধ্যে একটা লাইন লেখা আছে যে যখনই একটা পাতকে তার দ্রবণে ডুবানো হয়, তখন দ্রবণ চাপ বা অসমোটিক চাপের কারণে তাদের মধ্যে একটা বিভবের সৃষ্টি হয়। একটা লাইন বোঝানোর জন্য 40 মিনিট ধরে কথা বললাম, বাট শেষমেশ বলো যে এই লাইনটা বুঝছো কিনা। ওকে, ভাই নেগেটিভ চার্জ আনলে যে কাজটা হবে সেই কাজটা হবে নেগেটিভ, আর তো কোনো কিছু না। ধরো তুমি নেগেটিভ চার্জ আনলা, তাহলে কাজটা হবে নেগেটিভ। ইনিশিয়াল মানে আমার কথা হচ্ছে কাজ তো হবে, সেটা ঋণাত্মক কাজ হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু আস। আমার কথা হচ্ছে কাজ হচ্ছে কিনা। আর এখানে জিরো চার্জ থেকে কাজ হবে না, তো এই সেম কথা হইলো। আমার কথা হচ্ছে যে সেখানে পজিটিভ কাজ হোক নেগেটিভ কাজ হোক, কাজ হচ্ছে কিনা। আচ্ছা, বাট সবাই একটা জিনিস চিন্তা করো, এতটুকু থিওরি আমরা বুঝলাম, ইভেন আমরা থিওরিটিক্যালি ক্যালকুলাস দিয়ে এখানে চার্জ আনতে গেলে তার ভ্যালু কত হবে, তার বিভবের মান কত হবে, সেটা আমরা পারবো, সবাই পারবো। বাট ইউনো
সায়েন্টিস্টরা একটা জায়গায় খুব প্রবলেমে পড়লেন। সেই প্রবলেমটা হচ্ছে যে ওনারা সেই বিভব মাপার জন্যে ওনারা ভোল্ট মিটার আবিষ্কার করলেন, তাই না? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা প্রথমে কী করি, বইয়ে কী পড়ি, থিওরি পড়ি, তারপরে আমরা ল্যাবরেটরিতে যাই, ল্যাবে যাই, এবং সেখানে আমরা প্র্যাকটিক্যাল করি। তো প্র্যাকটিক্যালি তো আমি আর একটা চার্জকে অসীম থেকে আনতে পারবো না, নাড়াচাড়া করতে পারবো না, কারণ আমি এই একটা চার্জের জন্য অসীম দূরত্বে আমি যাইতেও পারবো না, সে অসীম দূরত্ব থেকে একটা চার্জকে আনতেও পারবো না, এনে দেখতেও পারবো না যে সেখানে কত কাজ হচ্ছে। সো থিওরিটিক্যালি যদিও সেটা পসিবল বলাটা যে এখানে কাজের ভ্যালুটা কত, কাজের মানটা কত, প্র্যাকটিক্যালি তুমি সেটা বলতে পারবে না, কারণ প্র্যাকটিক্যালি তুমি ওই অসীম দূরত্বে যাইতেও পারবে না, সে অসীম দূরত্ব থেকে একটা চার্জকে তুমি নিয়ে আসতেও পারবে না, ক্যালকুলেশনও করতে পারবে না। সো প্র্যাকটিক্যালি যখন করতে যাবা তুমি, প্র্যাকটিক্যালি এই যে বিভব সেটা মেজার করা হচ্ছে তোমার ভোল্ট মিটার দ্বারা, এবং ভোল্ট মিটার হচ্ছে দুইটা তার থাকে। আমি তোমাকে জিনিসটা বুঝাই। ভোল্ট মিটার হচ্ছে দুইটা তার থাকে নর্মালি। ধরো এটা হচ্ছে একটা ভোল্ট মিটার, ধরো এটা হচ্ছে একটা ভোল্ট মিটার, এখানে এটা হচ্ছে একটা ভোল্ট মিটার, ধরো এটা হচ্ছে একটা ভোল্ট মিটার। সো এই ভোল্ট মিটারের এদিকে একটা ধরো কাটা থাকে, তো এখানে ধরো বিভিন্ন দাগ দেওয়া থাকে, বিভিন্ন মান দেওয়া থাকে, মান দেওয়া থাকে বিভিন্ন। এখানে ধরো দুইটা তার থাকে, ঠিক আছে? সো এখানে যে দুইটা তার থাকে, সেই দুইটা তার কি করা হয়, ধরো যে দুইটা পয়েন্টে রাখা হয়, এবং ভোল্টমিটার কি করে, সেই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য মাপে। খেয়াল করো, ভোল্টমিটার কখনো অ্যাবসলিউট পটেনশিয়াল মাপতে পারবে না। দেখো আমি তোমাকে বলি, ধরো ভোল্টমিটার, তুমি এইখানে যে ভোল্টমিটার আছে, সেই ভোল্টমিটার যে তার আছে, এই যে একটা তার, এই যে একটা তার, একটা তারকে দিলে তুমি হচ্ছে এখানে ডি বিন্দুতে, আর একটা তারকে দিলে হচ্ছে তুমি ধরো যে ই বিন্দুতে, একটা দিলে হচ্ছে ই বিন্দুতে, ই বিন্দুতে। তুমি যখন ভোল্টমিটারের একটা তার দিবা ডি বিন্দুতে, আর একটা তার দিবা ই বিন্দুতে, ভোল্টমিটার তোমাকে সেটা মেজার করে দিবে যে আমি যদি ডি বিন্দু থেকে ই বিন্দুতে চার্জটাকে আনি, তখন আমাকে কি পরিমাণ শক্তি খরচ করতে হবে। অর্থাৎ ভোল্টমিটারের দুইটা তার তুমি যেই দুইটা পয়েন্টে রাখবা, ভোল্টমিটার সেই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য তোমাকে মেজার করে দিবে। অর্থাৎ তুমি যদি সেই ভোল্টমিটারটা এই ডি এবং ই বিন্দুতে রাখো, তখন ভোল্টমিটার তোমাকে 10, এই যে ডি বিন্দুতে আনতে যে 10 জুল পরিমাণ কাজ করতে হয় সেটাও তোমাকে দিবে না, আবার ই বিন্দুতে আনতে যে 15 জুল কাজ করতে হয় এটাও তোমাকে বলবে না। সে শুধুমাত্র বলবে ডি বিন্দু থেকে যদি ই বিন্দুতে আনতে চাও তাহলে কত জুল খরচ করতে হয়, 5 জুল। এখন সে তোমাকে শুধুমাত্র সে রিডিং দিবে 5 জুল, তোমাকে সে শুধুমাত্র রিডিং দিবে কত জুল, 5 জুল। অর্থাৎ আমাদের যে ভোল্টমিটার আছে, ফর প্র্যাকটিক্যাল পারপাস আমরা যখন যাব, ভোল্টমিটার শুধুমাত্র মেজার করতে পারে হচ্ছে তোমার বিভব পার্থক্য। ইট ক্যান নট মেজার দ্য অ্যাবসলিউট পটেনশিয়াল। এখানে 5 জুল, সে পার্থক্য 5 জুল মাপলো, মানে এখানে যে 10 জুল আর 15 জুল এটা ধারণা তুমি পাবা না। এখানে 25 জুল থাকতে পারে, এখানে 30 জুল থাকতে পারে, এখানে 95 জুল থাকতে পারে, 100 জুল থাকতে পারে, যাই থাকুক না কেন সব 5 শো করবে। সো এই যে ডি বিন্দুর যে অ্যাবসলিউট ভ্যালু বা ই বিন্দুর যে অ্যাবসলিউট ভ্যালু, সেই ভ্যালুটা আমরা প্র্যাকটিক্যালি কোশ্চিন কালেও আমরা বের করতে পারবো না। দ্যাট ইজ এ প্রবলেম। তবে একটা কন্ডিশনে সেটা সম্ভব ছিল, অ্যাবসলিউট যে ভ্যালুটা, অ্যাবসলিউট যে বিভবের মানটা, সেই অ্যাবসলিউট বিভবের মানটা প্র্যাকটিক্যালি তখন বের করা সম্ভব ছিল যদি আমরা সেটা করতে পারতাম যে এখানে ভোল্টমিটারের একটা তার দিতাম ডি বিন্দুতে, আর ভোল্টমিটারের আরেকটা তার দিতাম অসীমে। তাহলে ভোল্টমিটারের একটা তার যদি অসীমে দিই, এখানে বিভবের মান কত, 0, আর এখানে আমার এর মান কত, এখানে আমার এর মান কত, খেয়াল করো, এখানে আমার বিভবের মান কত, 10। তো সে তখন পার্থক্য দিত 10 - 0 = 10। অর্থাৎ আমি যদি যে কোনো একটা সংখ্যা এবং সেটার সাথে 0-র পার্থক্য বের করি, তখন আমি ওই সংখ্যাটাই পাই। তখন পসিবল ছিল এখানে বিভব পার্থক্য দিয়ে আমরা বিভবটা মেজার করি, যে এখানে যে 10 আছে সেই 10 দিয়ে আমরা সেই 0 মাইনাস করে আমরা সেই 10টা বের করে ফেলব। বাট সেই একটা ভোল্টমিটারের তারকে অসীম দূরত্বে নিয়ে যাবে কে ভাই? যে আমি একটা এই পয়েন্টের বিভব মাপতে যাচ্ছি, তাহলে এই পয়েন্টে আমি রাখলাম একটা তার, আর একটা তারকে আমি নিয়ে অসীম দূরত্বে রেখে আসলাম। অসীম দূরত্বে যাওয়া পসিবল না। দ্যাট মিনস ভোল্টমিটার যেটা মেজার করে অনলি পটেনশিয়াল ডিফারেন্স, ইট ক্যান নট মেজার, ইট নেভার মেজার দ্য অ্যাবসলিউট পটেনশিয়াল।
অ্যান্ড দ্যাট ইজ এ মেজর প্রবলেম ফর দ্য সায়েন্টিস্ট। দ্য সায়েন্টিস্টরা বারবার ওনারা আটকা পড়ছে যে আমরা একটা পয়েন্টের বিভব মেজার করতে পারি না, প্র্যাকটিক্যালি সেটা মেজার করতে পারি না। আমরা সেটার পটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে পারি দুটা পয়েন্টের, বাট আমরা একটা পয়েন্টের পটেনশিয়ালটা মেজার করতে পারি না। অর্থাৎ তোমাকে যদি আমি এই পাত্রটা দিয়ে বলি ভাইয়া তুমি এখানে মেজার করো, এখানে এই 1 কুলম ধনাত্মক চার্জকে তুমি এই বিন্দুতে আনতে কতটুকু কাজ করতে হয়েছে, তুমি এক্স্যাক্টলি সেটা তুমি মেজার করে দিতে পারবা না। দ্যাট ইজ দ্য প্রবলেম। ইভেন ইউ নো এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র তড়িৎ রসায়নে যারা গবেষণা করছেন তারা এই প্রবলেমটাতে পড়েন নাই। এই প্রবলেমটাতে যখন মানুষেরা ইসিজি নিয়ে কাজ করছে তখনও মানুষেরা সেই প্রবলেমটা ফেস করছে। ইসিজি জিনিসটা কি সেটা আমি একটু বোঝাই, তাহলে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবা। ওকে, ইসিজিটাকে আমি যাবো উইলসন সেন্টার টার্মিনাল পয়েন্টে কি আমি যাবো নাকি আমি সামনে কন্টিনিউ করবো, কোনটা সেটা বলো, কোনটা সেটা বলো। আমি যদি এক হয়তো আমি সামনে কন্টিনিউ করতে পারি, নয়তো আমি ইসিজির একটা কনসেপ্ট সেখানে দাঁড় করাই দেন আমি আবার তড়িৎ রসায়নে ব্যাক করতে পারি। আচ্ছা, তাহলে কি আমি সামনে আগাবো? ওকে, তাহলে আমি সামনে আগাই, নাকি? হ্যাঁ, সামনে কন্টিনিউ কর। ইসিজিতে গেলে আচ্ছা ইসিজির ব্যাপারটাতে পরে আমি যাচ্ছি, ইসিজির ব্যাপারটাতে ওইটা তোমাদের তখন জগা কিছু লাগাই ফেলবা, বাট আগে এতটুকু জায়গা বুঝো। দ্যাট মিনস আমাদের যে প্রবলেমটা, দেখো আগে প্রবলেমটা কি ক্রিয়েট হইলো, সায়েন্টিস্ট মহলে যে প্রবলেমটা ক্রিয়েট হইলো সেটা হচ্ছে যে আমরা একটা পয়েন্টের পটেনশিয়াল মেজার করতে পারি না, একটা পটেনশিয়াল অ্যাবসলিউট বিভব মেজার করতে পারি না। এখন ধরো তখন যেটা আসলো সেটা হচ্ছে সায়েন্টিস্টরা ট্রাই করলেন যে এখানে যে জিরো পয়েন্টটা আছে সেই জিরো পয়েন্ট, এই জিরোটাকে আমরা বের করতে পারি কিনা। এই জিরো, এখানে যে জিরো আছে সেই জিরো পয়েন্ট এইটাকে বের করতে পারি কিনা। এইটাকে হয়তো বা বের করা গেছে না, কিন্তু একটা স্ট্যান্ডার্ড জিনিস দাঁড় করানো গেছে। স্ট্যান্ডার্ড জিনিসটা কি, ধরো আমরা সসীমের কোনো একটা বিন্দুতে, যে বিন্দুতে নর্মালি ভোল্টমিটারের তার যায়, সসীমের কোনো একটা বিন্দুকে আমরা নর্মালি ধরে নিলাম সেটা হচ্ছে মানে আমাদের রেফারেন্স পয়েন্ট। তাতে যেটা হলো আমরা একটা ধারণা পাই। আমি তোমাকে জিনিসটা বুঝাই, জিনিসটা বুঝে আমরা কি কাজটা করলাম সেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে 3টা পয়েন্ট আছে, এখানে হচ্ছে 3টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট আছে ধরো যে এখানের এ পয়েন্ট, আরেকটা পয়েন্ট আছে ধরো যে এখানের বি পয়েন্ট, আরেকটা পয়েন্ট আছে ধরো যে এখানে সি পয়েন্ট। এখন একটা জিনিস চিন্তা করো, এরা যেহেতু সসীম দূরত্বে আছে 3টা পয়েন্ট, সো আমি ভোল্টমিটারে তার যে কোনো 2টা রাখতে পারি। এখন তোমাকে আমি একটা কোশ্চেন করলাম যে ভাইয়া আমাকে একটা জিনিস বলো, যে এখানে যে এ বিন্দু আছে সেই এ বিন্দু এবং এখানে যে বি বিন্দু আছে সেই বি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য কত, বা তাদের এক্সাক্ট বিভবটা কত। বা তোমাকে আমি কোশ্চেন করলাম যে ভাইয়া এখানের এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে কার বিভব বেশি কার বিভব কম, সেটা তুমি বের করতে পারবা। দেখো সেটাকে আমরা কি করলাম, আমরা এখানের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে আমরা জিরো ধরলাম, সেই পয়েন্টটাকে আমরা কি ধরলাম, জিরো ধরলাম। এতে ধরার সুবিধাটাকে আমি তোমাকে বলি, ধরো 2টা আমার ভ্যালু ছিল, এই এ বিন্দুর এ পয়েন্টের যে ভ্যালু সেই পয়েন্টের ভ্যালু আছে তোমার ধরো যে 12, আর এখানে যে বি পয়েন্ট আছে সেই বি পয়েন্টের ভ্যালু আছে ধরো যে 15। এবং আমরা সেটা এক্স্যাক্টলি জানি না, কারণ আমরা অ্যাবসলিউট পটেনশিয়াল বের করতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের অজানা মান। কিন্তু আমরা একটা ধারণা নিতে পারবো যে এই একটা থেকে আরেকটা কতটুকু বেশি বা কম, সেই ধারণাটা নিতে পারবো কিভাবে, আমরা একটা সেম পয়েন্টের সাথে তাদেরকে তুলনা করে। অর্থাৎ ইনিশিয়ালি ধরো এখানে যে সি পয়েন্ট আছে সেই সি পয়েন্টটাকে আমরা রেফারেন্স ধরলাম যে সি পয়েন্টটার মান হচ্ছে ধরো যে 3, আমরা ধরে নিলাম 3, ধরে নিলাম আমরা সেই 3 না, ধরো যে সি পয়েন্টের ভ্যালুটা আমরা ধরলাম 4। তাহলে সি পয়েন্টের ভ্যালু যদি 4 হয়, আমি 12 থেকে এই যে 4 আছে সেই আমি এইখানে 2টা ভোল্টমিটারের তার রাখলাম, তাহলে এখানে ভোল্টমিটারের তার রাখলে এখানে আমার ভ্যালু আসবে কত, 8। কারণ 12 থেকে 4 মাইনাস কি ভোল্টমিটার শো করবে 8, এবং এইটা আমি একমাত্র দেখতে পারবো চোখে। এবং আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে যে বি পয়েন্ট আছে, খেয়াল করো এখানে যে বি পয়েন্ট আছে সেই বি পয়েন্টের সাথে আমি এখানে যে 4 আছে সেই এখানে ভোল্টমিটারের 2টা তার রাখলাম, এবং এই 2টার পার্থক্য আমি পাইলাম যে আলটিমেটলি এই 2টার পার্থক্য আমি পাইলাম যে তোমার এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 4, তো আমি পার্থক্য পাইলাম 11।
এবং এইটা হচ্ছে আমার শো করতেছে। আমি যেটা করলাম সেটা হচ্ছে দ্যাট মিনস আমি যদি জিরোর সাথে তুলনা না করেও আমি যদি অন্য একটা রেফারেন্স পয়েন্টের সাথে তুলনা করে আমি যদি তাদের বিভব পার্থক্য বের করি, তখন আমি যেই ভ্যালুটা পাই সেই ভ্যালুটা দিয়েও আমি আন্দাজ করতে পারি যে এদিকে এ এর ভ্যালু বেশি নাকি বি এর ভ্যালু বেশি। অর্থাৎ খেয়াল করো, এদিকে এ এর ভ্যালু 12 ছিল, যেটা আমাদের জানাই ছিল না, কিন্তু আমি এই সি বিন্দুর সাথে পার্থক্য করে মান পাইছি 8, বি বিন্দুর পয়েন্ট ছিল 15, সি বিন্দুর সাথে পার্থক্য করে পাইছি 11। তার মানে এই যে 15 এবং 12 এই দুটো যেহেতু আমার জানা ছিল না, এই দুটো অজানা, এটা আমি জানতেও পারবো না জীবনে, কিন্তু 15 এবং 12 এর মধ্যে 15 বেশি ছিল, 12 কম ছিল, অর্থাৎ বি বিন্দুর বিভব বেশি ছিল, এ বিন্দুর বিভব কম ছিল। এটা প্র্যাকটিক্যালি আমি কিভাবে জানলাম? একটা রেফারেন্স পয়েন্টের সাথে তুলনা করে, যখন আমি একটা রেফারেন্স পয়েন্টের সাথে তুলনা করলাম তখন আমি দেখলাম যে এটার ভ্যালু আসলো, এ পয়েন্টের ভ্যালু আসলো 8, বি পয়েন্ট এবং সি পয়েন্টের মধ্যকার ভ্যালু আসলো 11। এটা থেকে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি। তার মানে আমি অ্যাবসলিউট সেই পটেনশিয়ালটা না বের করতে পারি, কিন্তু আমি কোনো একটা পয়েন্টকে রেফারেন্স ধরে সেটার সাথে পার্থক্য বের করে আমি এতটুকু বলতে পারি কোন বিভবটা প্র্যাকটিক্যালি কোন পয়েন্টের বিভব বেশি এবং কোন পয়েন্টের বিভব কম। এতটুকু সব বুঝছো কিনা কমেন্ট করে জানো। আচ্ছা, এই সিজিটাতে আমি যাবো, বাট আগে এটা বলো এতটুকু জিনিস বুঝছো কিনা, যে আমরা কোনো একটা রেফারেন্স পয়েন্টের সাথে তুলনা করে আমরা বলতে পারি যে এইটার কি বিভব বেশি নাকি এটার বিভব কম, এই পয়েন্টের বিভব বেশি নাকি বি পয়েন্টের বিভব বেশি, সেটা আমরা একটা রেফারেন্স পয়েন্টের সাথে তুলনা করে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছো তো। এখন আমরা যাই হচ্ছে এক্স্যাক্টলি এইটাতে, যে এই যে পাত্র আছে, এই যে পাত্র আছে, এই পাত্রটার বিভব আমি যদি তোমাকে বলি যে জ্যাটেনের এখানে যে বিভবটা সৃষ্টি হইতেছে, কপারের এখানে যে বিভবটা সৃষ্টি হইতেছে, এটার মধ্যে কোনটা বেশি কোনটা কম? ধরো আমি তোমাকে বললাম যে ভাই এখানে একটা কপারের পাত্র আছে, আমি বললাম যে এখানে তোমার একটা কপারের পাত্র আছে। আচ্ছা, এই সিজিটাতে আমি যাবো, তোমরা একটু আগে এটা বোঝার ট্রাই করো। এই সিজিটাতে আমি যাব, তো ধরো আমি বললাম যে ভাই এখানে একটা কপারের পাত্র আছে, এখানে হচ্ছে আমি কপার দিলাম, এখন এখানে আমি CO2+ দিলাম, SO4 মাইনাস দিলাম, CO2+ দিলাম, SO4 মাইনাস দিলাম। অসমোটিক প্রেশারের কারণে CO2+ গুলো এখানে চলে গেল, এখন এখানে বিভব সৃষ্টি হলো। এখন তোমাকে আমি বললাম যে ভাইয়া এখানে কি জ্যাটেন এই পাত্রে যেই বিভব সৃষ্টি হচ্ছে সেইটা বেশি নাকি এখানে যে কপার সেটাতে যেই বিভব সৃষ্টি হচ্ছে সেইটা বেশি? তো সেটা কিন্তু তাদের অ্যাবসলিউট ভ্যালু তুমি বের করতে পারবে না, তাদের এক্সাক্ট ভ্যালুটা কত, এটার ভ্যালু ধরো এটা বেশি, আমি তোমাকে বললাম ধরো এটা বেশি, এটার ভ্যালু হচ্ছে 100, এটার ভ্যালু হচ্ছে 90, এটার ভ্যালু যে 100, এটার ভ্যালু যে 90, এই জিনিসটা তুমি জীবনেও কোশ্চিন কালেও তুমি বের করতে পারবে না। কি করতে পারবে না? কোশ্চিন কালেও তুমি বের করতে পারবে না। সো বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা যেটা করলেন সেটা হচ্ছে ওনারা একটা কাজ করলেন, আচ্ছা ঠিক আছে আমরা বিভব মেজার করতে পারি না, কিন্তু বিভব পার্থক্য মেজার করতে পারি, পটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে পারি, এবং পটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা একটা সেম রেফারেন্স পয়েন্ট দিয়ে আমরা তুলনা করলে আমরা দুইটা দেওয়া পাত্রের বিভবের তুলনাটা আমরা করে দেখতে পারি কোনটা বেশি কোনটা কম। ইভেন ওনারা যেটা করলেন এখানে এটার যে এক্সাক্ট ভ্যালু সেটা যেহেতু জীবনেও পাওয়া পসিবল না, এটার যে এক্সাক্ট ভ্যালু সেটাও যেহেতু জীবনে পাওয়া পসিবল না, ওনারা একটা ট্রিকি কাজ করলেন। সেই ট্রিকি কাজটাকে আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে ওনারা যেটা করলেন সেটা হচ্ছে, খেয়াল করো, ধরো এখানে জিঙ্কের পাত্র নিলাম, ধরো এটা হচ্ছে জিঙ্কের পাত্র, এখন এখানে উনি জিঙ্ক দিলেন এবং এখানে জিঙ্ক সালফেট আছে, ধরো Zn2+ SO4 মাইনাস, এবং এখানে যে জিঙ্ক সালফেটের যে পরিমাণ সেটা নেওয়া হলো 1 মোল, কারণ এখানে যদি তুমি বেশি জিঙ্ক সালফেট নাও তাহলে বেশি বিভব আসবে, যদি কম সালফেট নাও তাহলে কম বিভব আসবে। সো আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু চাচ্ছি, স্ট্যান্ডার্ড ভ্যালু যাচ্ছে আমি এখানে নিলাম 1 মোলার জিঙ্ক সালফেট। আবার আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে আমি একটা প্রমাণ অবস্থায়, ইভেন এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নর্মালি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমি প্রমাণ অবস্থায় কী করলাম, এখানে একটা হাইড্রোজেন তড়িৎদ্বার নিলাম। হাইড্রোজেন তড়িৎদ্বারটা কীভাবে প্রস্তুত করা হয়? প্রথমে একটা এরকম প্লাটিনামের খণ্ড দেওয়া হয়, এটার উপরে তোমার হচ্ছে নর্মালি গ্যাস জার রাখা হয়, গ্যাস জারটা দিয়ে হাইড্রোজেন ঢোকার জন্য জায়গা রাখা হয়। এখানে কি করা হয়, তোমার 1 অ্যাটমসফিয়ার চাপে
হাইড্রোজেন গ্যাসকে ঢুকানো হয়। এবং তাহলে এখানে আমি নিলাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তাহলে এটা একটা ধাতু, ঠিক আছে, কারণ এটা ধাতুর এতে পড়ছে, যদিও গ্যাস তবু এটা হচ্ছে কোন এতে পড়ছে, পর্যায় সারণীর একে পড়ছে না। সো একে যারা আছে তারা কি ধাতু নর্মালি, সো এটা ধাতুর মতো আচরণ করবে। এবং এই যে হাইড্রোজেনটাকে নিলাম, সেই হাইড্রোজেনটা আমি যেই পাত্রে নিলাম, এখানে একটা লবণের দ্রবণ নিলাম, সেটাও হাইড্রোজেনের লবণ অর্থাৎ HCl নিলাম, এবং সেটা নিলাম 1 মোল। তাহলে যেটা হবে এখানে আমি H প্লাস পাবো, Cl মাইনাস, H প্লাস পাবো, Cl মাইনাস আয়ন পাবো। তাহলে এটা আমার একটা তড়িৎদ্বার, ঠিক আছে। এটা হচ্ছে ধাতু, আর এইখানে ধাতুর লবণ, এখানে হচ্ছে ধাতুর লবণ। বিজ্ঞানীরা যেটা করলেন সেটা হচ্ছে এই যেই প্রমাণ অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ভালোভাবে চিন্তা করুন, প্রমাণ অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে হাইড্রোজেন গ্যাসকে যে ঢুকাইলেন এবং সেটাকে যে 1 মোলার HCl দ্রবণে তাকে দ্রবীভূত করে রাখলেন, সেটার পটেনশিয়ালকে ওনারা 0 ধরলেন। ওনারা কত ধরলেন, যদিও সেটার একজ্যাক্ট ভ্যালু 0 না, বাট ওনারা সেটার পয়েন্টটাকে 0 ধরলেন। তাদের সুবিধাটা কি হলো আমি তোমাকে বলি, এটার পয়েন্টটাকে ওনারা কত দিলেন, 0 ধরলেন। ইভেন এই জন্য সেটাকে বলা হয় রেফারেন্স, প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড। তখন ওনারা যেটা করলেন, ভোল্টমিটারের একটা তার দিলেন এই জিঙ্কের পাতে, একটা তার দিলেন এই জিঙ্কের পাতে, আর একটা তার দিলেন এই যে হাইড্রোজেন, যে এখানে যে প্লাটিনাম আছে সেই প্লাটিনামের পাতে। তাতে যেটা হলো সেটা হচ্ছে, ধরো এখানে যে জিঙ্ক, এই পাত্রে যে পটেনশিয়াল ক্রিয়েট হয়েছে এবং এই পাত্রে যে পটেনশিয়াল ক্রিয়েট হয়েছে তাদের একটা পার্থক্য বের হয়েছে, এবং পার্থক্যটা হচ্ছে 1.1। কিন্তু ওনারা ট্রিকি করে যেটা করলেন সেটা হচ্ছে এটাকে ধরলেন হচ্ছে 0। প্রাইমারি হাইড্রোজেন তড়িৎদ্বারের যে বিভব আছে সেটাকে ধরলেন হচ্ছে 0। এইটাকে 0 ধরার কারণে যেটা হইলো সেটা হচ্ছে, আমরা বলতে পারি এখন এটা যেহেতু 0, সো আমরা বলতে পারি এখানে যেই জিনিসটা শো করতেছে, অর্থাৎ ধরো এখানে শো করছে 1.1 ভোল্ট, তার মানে 1.1 মাইনাস 0 ইকুয়ালস টু 1.1। অর্থাৎ আমরা বলতে পারি এইখানের এই জ্যাটেনের তড়িৎদ্বারের যে বিভব, জ্যাটেন তড়িৎদ্বারের বিভব হচ্ছে 1.1, যদিও সেটা একজ্যাক্ট 1.1 না, কারণ একজ্যাক্টলি হাইড্রোজেনের ভ্যালুটা 0 না, বাট আমরা 0 ধরলাম। তাহলে সেই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে আমি জিঙ্কের যেই পার্থক্যটা, সেই জিঙ্কের পার্থক্যটা পাইলাম কত, 1.1। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে, সরি 1.1 না, এটা মোস্ট প্রবাবলি আসে 0.67। একটু দেখতে দাও আমাকে, সরি 0.76 আসে, এটা আছে 0.76 মাইনাস 0 ইকুয়ালস টু 0.76, এটা আসে, ঠিক আছে। এটা আসে কত, 0.76, ক্লিয়ার। ইভেন ওনারা যেটা করলেন সেটা হচ্ছে এখানে কপারটা নিলেন, কপারটা নেওয়ার পরে ওনারা যেটা করলেন, এখানে হচ্ছে কপার দিলেন, এখানে হচ্ছে কপার দিলেন, আর এখানে হচ্ছে Cu2+ দিলেন, SO4 2- কপার সালফেট দিলেন। এগেইন এখানে ওনারা রেফারেন্স ইলেকট্রোড নিলেন, এখানে হচ্ছে ওনারা হাইড্রোজেন তড়িৎদ্বার নিলেন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার 1 মোল HCl, এখানে আছে H প্লাস Cl মাইনাস, ক্লিয়ার, HCl Cl মাইনাস। ইভেন ওনারা যেটা করলেন এইখানে তারটা লাগাইলেন, ইভেন এইখানে আগে ভোল্টমিটারের তারটাকে যেভাবে সংযুক্ত করছিলেন এখন ভোল্টমিটারটাকে উল্টায় সংযুক্ত করতে হয়েছে, অর্থাৎ আগের ভ্যালুটা যদি পজিটিভ হয় এখনের ভ্যালুটা নেগেটিভ হবে। কেন সেটা নেগেটিভ একটু পরে বোঝাচ্ছি, বাট আগে জিনিসটা বোঝার ট্রাই করো। এটা হচ্ছে তোমার ধরো এটা, ওকে। সো এখানে একটা তার দিলাম, বাট এখানে তারটা উল্টায় দিছি, কেন উল্টায় দিছি সেটা বোঝাচ্ছি। এখানে একটা তার দিলাম, এইটার ভ্যালু আমি পাইলাম আলটিমেটলি -0.34 ভোল্ট। এখন যদি আমাকে বলে যে ভাইয়া এখানে যে জিঙ্ক যে অ্যাটাচ, এখানে -340 ভোল্ট বলতে কি বোঝায়, এক্স্যাক্টলি সেটা আসছে হচ্ছে -0.34, এটা হচ্ছে পার্থক্য। যদি সেটার এক্স্যাক্ট ভ্যালু এটা না, বাট এতটুকু আমরা শিওর, এটাকে 0 ধরার কারণে এতটুকু আমরা শিওর যে এখানে যে জিঙ্ক এবং কপার যে দুইটা তড়িৎদ্বার আছে, যে দুইটা পাত্র আছে, সেই দুইটা পাত্রের বিভবের মধ্যে জিঙ্ক পাত্রের বিভব বেশি, কপারের পাত্রের বিভব কম, এতটুকু সিদ্ধান্ত আমরা বলতে পারতেছি। ইভেন সেখানে আমরা তাদের মধ্যকার যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা বের করতে পারতেছি, এই জিঙ্ক এবং কপারের মধ্যকার পার্থক্যটা বের করতে পারতেছি, বা তাদের মধ্যে আমরা তুলনা করতে পারতেছি। ইভেন সেটার আমরা একটা ভ্যালু নিয়ে কাজ করতে পারতেছি।
দেখো এইটার জিঙ্কের এক্সাক্ট ভ্যালু কত সেটা আমরা জানলামই না কোনোদিন, সমস্যা নাই, আমরা এটাকে 0 ধরে তো একটা ভ্যালু পাইছি যেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। কপারের এক্সাক্ট ভ্যালু কত সেটা আমরা জানলামই না কোনোদিন, কিন্তু সেটাকে 0 ধরে প্রাইমারি হাইড্রোজেন তড়িৎদ্বারকে 0 ধরে তো আমরা একটা ভ্যালু পাইছি যেটাকে নিয়ে আমরা ম্যাথমেটিক্স করতে পারবো। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানো। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও কেন সেই প্রাইমারি রেফারেন্স হাইড্রোজেন ইলেকট্রোডের দরকার পড়ে। ওকে, এখন তোমাদেরকে আমি একটা জিনিসের দিকে যাই, সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা এখন বিভবের আগে আরো এক দুটা কথা পাবা। একটা হচ্ছে ভাইয়া জারণ বিভব, একটা হচ্ছে বিজারণ বিভব। এখন ভাইয়া জারণ বিভব কি আর বিজারণ বিভব কি খেয়াল করো। আমি আবার গ্যালভানিক কোষের দিকে যাই, আমরা সবাই আবার গ্যালভানিক কোষের দিকে যাই। সেই গ্যালভানিক কোষটা হচ্ছে ধরো নর্মালি এখানে হচ্ছে আমি জিঙ্কের পাত্র নিলাম, এখানে হচ্ছে জিঙ্কের পাত্র নিলাম, আর এখানে হচ্ছে জিঙ্কের লবণ নিলাম, Zn2+ আর SO4 2-, Zn2+ আর কি SO4 2-। এখন খেয়াল করো এইখানে যে বিভবটা ক্রিয়েট হয়েছে সেটা কেন ক্রিয়েট হয়েছে তুমি চিন্তা করো। সেটা ক্রিয়েট হয়েছে জারণের কারণে। সেটা ক্রিয়েট হয়েছে কিসের কারণে? জারণের কারণে। কারণ কি ভাই আমরা জানি এনোডে জারণ ঘটে, এবং আমরা যখন এখানে কপারের পাত্র নিছিলাম না, ধরো এখানে আছে কপারের পাত্র Cu, দেন এখানে CO2+ SO4 2-, CO2+ SO4 2-, এখানে আছে তোমার Zn2+ 2-। খেয়াল করো এখন সবাই একটু, আমরা যখন গ্যালভানিক কোষ সৃষ্টি করব তখন কোনটা এনোড হবে কোনটা ক্যাথোড হবে সেটা আমরা বের করব ধাতুর তড়িৎ রাসায়নিক সিরিজ থেকে। এটা আমরা নর্মালি মোস্ট প্রবাবলি 4 নম্বর লেকচারে পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা লিখো। বা কানা মাঝি এলো যেন ফিস ফিস করে, কাদিয়া কুলে নীল সোনা, পুরবীর হারে কুথা হাজি আজি আও। তো এখানে আমরা যেটা দেখতেছিলাম খেয়াল করো, জিঙ্কের পজিশন হচ্ছে উপরে আর কপারের পজিশন হচ্ছে নিচে। তুলনামূলক যেটার পজিশন উপরে থাকবে সেটা এনোড হিসেবে কাজ করবে, তুলনামূলক যেটা নিচে থাকবে সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। ইভেন এখানে এনোডে জারণ ঘটবে, ক্যাথোডে বিজারণ ঘটবে। এনোডে কিভাবে জারণ ঘটে খেয়াল করো, এখানে যে জ্যাটেন যে পরমাণুগুলো আছে তারা 2টা ইলেকট্রন এখানে দান করে তারা Zn2+ হিসেবে পাত্রে চলে আসে। অর্থাৎ দেন এখানে যে Zn2+ এখানে পাত্রে চলে আসে, দেন এখানে একটা পটেনশিয়াল ক্রিয়েট হয়। এখানে কি হয়? একটা পটেনশিয়াল ক্রিয়েট হয়, এবং এইখানে যে পটেনশিয়ালটা ক্রিয়েট হয়, আমি যদি এখান থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আনি, এই পাত্রে আনলে এখানে যে পটেনশিয়ালের ভ্যালুটা পাবো সেই পটেনশিয়ালের ভ্যালুটা পাবো আমি পজিটিভ। পজিটিভ কেন পাবো ভাই? কারণ এখানে পজিটিভ চার্জ বাড়তেছে। সো এইটার মধ্যে আলটিমেটলি পজিটিভ চার্জ আছে। সো এটা একটা পজিটিভ চার্জ আনতেছি, তাদের মধ্যকার ফোর্স বিকর্ষণ বল পজিটিভ, আমার এখানে কাজ করতে হচ্ছে। সো বিকর্ষণ বলকে নর্মালি প্লাস ধরা হয়, আকর্ষণ বলকে মাইনাস ধরা হয়। তোমরা পড়ছো কিনা? বন্দুকের পশ্চাৎ বেগ, আকর্ষণ বল সেগুলোকে কি ধরা হয়? মাইনাস ধরা হয়। কেন মাইনাস ধরা হয় তোমাকে আমি জিনিসটা বলি। ধরো এখানে আমি তাদের ফোর্স কুলম্ব লো দ্বারা নির্ণয় করি, খেয়াল করো। এটা হচ্ছে ধরো F = C × Q1 Q2/d²। দেখো এখানে যে Q1 চার্জ আছে সেটাও পজিটিভ, কারণ এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। এখানে যে Q2 চার্জ হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ আর পজিটিভ প্লাসে প্লাসে কি আসে? প্লাস। অর্থাৎ তাদের মধ্যকার যে বিকর্ষণ বল সেটা প্লাস। এইখানে আলটিমেটলি কী হয়? এটা যেহেতু ক্যাথোড, এখানে কি ঘটে? বিজারণ ঘটে। এখানে CO2+ গুলো কি করে? ইলেকট্রন গ্রহণ করে তারা Cu হিসাবে এখানে জমা হয়ে যায়। এটা ইলেকট্রন গ্রহণ করে Cu হিসাবে এখানে জমা হয়ে যায়। এই পাত্রে আলটিমেটলি কোন চার্জ বাড়তেছে ভাইয়া? নেগেটিভ চার্জ। তাহলে এই পাত্রে যদি নেগেটিভ চার্জ বাড়ে, এখান থেকে যদি আমি 1 কুলম্ব ধনাত্মক চার্জকে এই দিকে আনি, তাহলে এখানে যে কাজটা করতে হবে সেই কাজটা হবে নেগেটিভ। কারণ কি ভাইয়া? ফোর্স নেগেটিভ।
এফ ইকুয়ালস টু ধরো এখানে তো সি ইন্টু Q1 Q2/d², এখানে যেই Q1 আছে সেটা হচ্ছে মাইনাস, এখানে যে Q2 আছে সেটা হচ্ছে কি প্লাস, এটা অলওয়েজ প্লাস থাকবে। বিভবের ডেফিনেশনে এটা প্লাস 1 কুলম্ব ধনাত্মক চার্জকে নাড়াচাড়া করতে হবে, বাট তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ প্লাস হইতে পারে নেগেটিভ হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। প্লাস মানে হলে এখানে মাইনাস, তাহলে এখানে ফোর্স কে আসতেছে মাইনাস, তাহলে এখানে কাজ কে আসবে মাইনাস। ওকে, ইভেন আরেকটা জিনিস চিন্তা করি, এইখানে যে বিভবটা ক্রিয়েট হচ্ছে সেই বিভবটা ক্রিয়েট হচ্ছে কিসের মাধ্যমে? জারণের মাধ্যমে। সো এইখানে যেই তোমার বিভবটা ক্রিয়েট হয় সেই বিভবটাকে বলা হয় জারণ বিভব, কারণ এইখানে বিভবটা ক্রিয়েট হচ্ছে জারণের মাধ্যমে। এখানে জ্যাটেন পরমাণুগুলোর জারণ ঘটতেছে বলেই জ্যাটেন 2+ আয়নে চলে আসতে পারতেছে। সো এই পাত্রে এনোডে যেই বিভব সৃষ্টি হবে, এনোডের পাত্রে যে বিভব সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে জারণ বিভব, এবং ক্যাথোডের পাত্রে যে বিভব সৃষ্টি হবে সেটাকে কি বলা হবে? বিজারণ বিভব, কারণ এখানে বিজারণের কারণে সৃষ্টি হচ্ছে। Cu2+ ইলেকট্রন গ্রহণ করতেছে, দেন সিউতে জমা হইতেছে, দ্যাট মিনস সেইখানে ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ। সো এখানে বিজারণ ঘটার কারণে বিভব সৃষ্টি হচ্ছে, সো সেটাকে বলা হয় বিজারণ বিভব। সো ডেফিনেশনটা বুঝছো কিনা? জারণ বিভব কাকে বলে, বিজারণ বিভব কাকে বলে? সবাই বুঝছো কিনা সেটা একটু কমেন্ট করে জানা। আচ্ছা, ক্লিয়ার। ওকে, তাহলে একটা হচ্ছে জারণ বিভব, একটা হচ্ছে বিজারণ বিভব। ইভেন এতটুকু কনসেপ্ট আমরা ধরে নিতে পারছি, জারণ বিভব হচ্ছে পজিটিভ হচ্ছে, বিজারণ বিভব নেগেটিভ হচ্ছে। ওকে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো জারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশন। সো এই পাত্রের এখানে যে বিভব, এখানে আমি ই লিখবো, ই মানে হচ্ছে পটেনশিয়াল, এখানে যে 0 দিব, 0 মানে প্রমাণ তাপমাত্রা এবং ঘনমাত্রায়। প্রমাণ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ার প্রেশার, অ্যান্ড এখানে 1 মোল সালফেট ছিল, জিঙ্ক সালফেট ছিল। এটা নেওয়ার পরে আমি এনোডে আমি কি পাইলাম? একটা এনোডে এখানে E0, ই মানে হচ্ছে পটেনশিয়াল, 0 মানে প্রমাণ তাপমাত্রা ঘনমাত্রা চাপ, এনোড মানে হচ্ছে এনোডে। আর এখানে যদি আমি অক্স লিখি তাহলে বুঝাবে যে এই এনোডে অক্সিডেশনের কারণে কতটুকু জারণ বিভব হয়েছে, সেটার ভ্যালু আলটিমেটলি। ক্লিয়ার? ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, সবাই একটু ভালোভাবে খেয়াল করুন। তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার ই অ্যানোড অক্সিডেশন, আর এটাকে আমরা লিখি তোমার E0। খেয়াল করো, E0 পটেনশিয়াল, 0 মানে প্রমাণ তাপমাত্রা ঘনমাত্রা চাপ, এবং এটাকে লেখা হয় ক্যাথোড, কারণ এখানে হচ্ছে ক্যাথোড হইতেছে, ক্যাথোড। অ্যান্ড এখানে কি করতেছে? তোমার রিডাকশন ঘটতেছে, সো এটাকে লেখা হয় রিডাকশন, মানে এটা বিজারণ বিভব। এটা এইভাবে প্রকাশ করা হয়। ইতে হচ্ছে পটেনশিয়াল, 0 মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা চাপ, ক্যাথোড মানে ক্যাথোডে, রেড মানে রিডক্স বা রিডাকশন মানে বিজারণ, মানে এটা হচ্ছে বিজারণ বিভব। ইতে বিভব, রেডতে বিজারণ, যেহেতু হচ্ছে প্রমাণ তাপমাত্রা চাপ ঘনমাত্রা। তাহলে এতটুকু জিনিস তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো এটাকে অন্যভাবেও লেখা যায়। অন্যভাবে কিভাবে লেখা যায়? এদিকে খেয়াল করো, এনোডে কি ঘটে? এনোডে ঘটে হচ্ছে ভাইয়া E0 দিলাম বিভব, জ্যাটেনগুলা জ্যাটেন 2+ রূপে দ্রবণে চলে আসে। দ্যাট মিনস আমি লিখতে পারি জ্যাটেন দিয়ে একটা স্লেশ দিয়ে আমি লিখতে পারি জ্যাটেন 2+। আমি যখন জ্যাটেন দিয়ে জ্যাটেন 2+ দিব, এটা বুঝাবে ভাইয়া এখানে জ্যাটেন ছিল, সেটা 2টা ইলেকট্রন দান করছে বলেই সে জ্যাটেন 2+ হয়েছে, তার মানে এটা জারণ ঘটছে। আমি যখন জ্যাটেন থেকে জ্যাটেন 2+ দিব, তাহলে এটা বুঝাবে কি ঘটছে? এখানে জারণ ঘটছে। সো আমি যখন E0 জ্যাটেন থেকে জ্যাটেন 2+ দিব, এটা দেখে তোমার বুঝে নিতে হবে এটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব। তাহলে এটা হচ্ছে জারণ বিভব। আমি যদি এখন এইভাবে লিখি E0, এখানে কি হয়েছে? আলটিমেটলি Cu2+ গুলা 2টা ইলেকট্রন গ্রহণ করে Cu রূপে জমা হয়েছে, দ্যাট মিনস Cu2+ দেন Cu, এটাকে তোমার কি বলা হবে? বিজারণ বিভব। কেন? যখন তুমি দেখবা Cu2+ থেকে Cu হয়েছে, তার মানে তুমি শিওর Cu2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে তারা Cu হয়েছে। ইলেকট্রন গ্রহণের নাম হচ্ছে বিজারণ। তাহলে তোমাকে যদি আমি এখন একটা কথা বলি, ভাইয়া দেখো
তোমাকে একটা কোয়েশ্চেন করি আমি, দেখো যে এই টার্মটা যদি আমি লিখি E0 H প্লাস থেকে H, এটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব? তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি। E0 H প্লাস স্ল্যাশ H, এটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব? একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা? একজন বলছে বিজারণ, বাকিরা কি বলছে? বিজারণ, রিডাকশন। ওকে, তাহলে তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, সবাই তাহলে বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা, আমি একটা ম্যাথমেটিক্স দেখতেছি, আমাকে একটু টাইম দাও। সবাই আমাকে একটু টাইম দাও, হ্যাঁ একটু টাইম দাও, আমি দেখতেছি, জানাচ্ছি। এখানে একটা কথা আছে, ক্যাথোড রেড মাইনাস ইনোড রেড। ওকে, এটা না গেলাম হচ্ছে তোমার ম্যাথমেটিক্স খুঁজতেছিলাম আমি, একটু ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে এটা কি রে ভাই, ওইটা কই? আচ্ছা, আমাকে একটা মিনিট একটু টাইম দাও, আমি একটু ম্যাথমেটিক্স দেখতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই আবার চলে আসো এখানে। আচ্ছা, এটা হচ্ছে বিজারণ বিভব। ওকে, আচ্ছা তোমাকে অন্য আরেকটা দিলাম আমি, অন্য আরেকটা ধরো যে এক্সপ্রেশন দিলাম। অন্য আরেকটা এক্সপ্রেশন হচ্ছে ধরো যে এটা দিলাম E0 Fe3 থেকে Fe3 প্লাস থেকে Fe2 প্লাস। বলো তো এটা কি বিভব, বিজারণ বিভব নাকি জারণ বিভব? E0 Fe3 প্লাস থেকে Fe2 প্লাস, এটা কি বিজারণ বিভব নাকি জারণ বিভব? সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এটাও বিজারণ বিভব, তাহলে সবাই বুঝতে পারছো। ওকে, এখন তোমাদেরকে একটা জিনিস একটু ধরায় দিই। দেখো, এনোড যে পাত্রে, সেই এনোড পাত্রে সবসময় জারণ ঘটে, ক্যাথোড পাত্রে সবসময় বিজারণ ঘটে। তো এনোড পাত্রে যে বিজারণ বিভবটা আসতেছে, সেই এনোড পাত্রে যে জারণ বিভব আসতেছে সেটার মান অলওয়েজ পজিটিভ হবে। কেন পজিটিভ হবে ভাইয়া? কারণ এনোডে আলটিমেটলি কি হচ্ছে, পজিটিভ চার্জ আসতেছে এখানে। সো পজিটিভ চার্জ এসে এখানে ক্রিয়েট করতেছে। সো এটার ভ্যালু যে পজিটিভ হবে, এটা একটু আগে বুঝাইছি যে F = C × Q1 Q2 / d² দিয়ে। দ্যাট মিনস এনোড পাত্রে জারণ বিভব অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। আর ক্যাথোড পাত্রে বিজারণ বিভব অলওয়েজ নেগেটিভ হবে। কারণ কি ভাই, বিজারণ বিভব নেগেটিভ কেন হবে? দেখো, এখানে CO2+ থেকে যদি CO হয়, CO2+ গুলো যদি CO হিসাবে জমা হয়, এখানে SO2- এর অ্যাক্সেস ঘটবে। এখানে এই চার্জটা হবে নেগেটিভ। তো এই চার্জটা যদি নেগেটিভ হয়, তাহলে এটা Q1 হচ্ছে নেগেটিভ, আর Q1 অলওয়েজ পজিটিভ থাকবে, তাহলে এটা পজিটিভ। তাহলে প্লাসে মাইনাস কি মাইনাস, তাহলে ফোর্সের মান যদি মাইনাস হয়, তাহলে ওয়ার্কের মান মাইনাস, অর্থাৎ ক্যাথোড পাত্রে বিজারণ বিভবের মান মাইনাস হবে। ঠিক আছে? ওকে, এখন আমরা একটা কাজ করে চলো।
কাজটা হচ্ছে যে ভাইয়া আমরা যদি কি করি, এখানে এই দুইটা কোষের এইখানে যদি আমি একটা ভোল্ট মিটার দিই, এখানে যদি আমি একটা ভোল্ট মিটার দিই, তাইলে আলটিমেটলি আমি কি মানটা পাবো, অর্থাৎ সেটাকে বলা হয় E0 সেল, মানে পুরা কোষটার বিভব পার্থক্য। E0 সেল মানে হচ্ছে পুরা কোষটার, ই মানে হচ্ছে বিভব পার্থক্য, 0 মানে হচ্ছে কত। তো E0 সেল যেটা আসবে সেটা হচ্ছে পার্থক্য মানে কি, দুইটার ডিফারেন্স। পার্থক্য মানে কি দুইটার ডিফারেন্স। তাহলে দেখো দুইটার ডিফারেন্স আমি কি লিখতে পারি, E0 এনোড, খেয়াল করো E0 এনোড, এখানে দিলাম অক্সিডেশন, মাইনাস আমি পাবো E0 ক্যাথোড রিডাকশন। ক্লিয়ার? আমি কি পাবো, এটা হচ্ছে সূত্র, পার্থক্য আমাকে বললো যে একটা পার্থক্য বের করো। এখানে যখন আমি একটা ভোল্ট মিটার দিব, আমরা আগেই বলছি ভোল্ট মিটার এক্স্যাক্টলি কি মেজার করে, বিভব পার্থক্য। তাহলে এখানে যে বিভব আসছে সেই বিভবটাকে বলা হচ্ছে জারণ বিভব, এখানে যে বিভব আসছে সেই বিভবটাকে বলা হয় বিজারণ বিভব। সো সে কি করবে, এক্স্যাক্টলি সেই জারণ বিভব এবং বিজারণ বিভবের পার্থক্য মেজার করবে, জারণ বিভব এবং বিজারণ বিভবের পার্থক্য মেজার করবে। ঠিক আছে, জারণ বিভব এবং বিজারণ বিভব কি মেজার করবে, পার্থক্য মেজার করবে। দ্যাট মিনস এখানে তাদের পার্থক্য আসবে ভাইয়া E0 এনোড অক্সিডেশন মাইনাস E0 ক্যাথোড রিডাকশন। এখন দেখো সূত্রটাকে আরেকটু